দেখো আমাদের যে চ্যাপ্টারটা আছে নিউটনিয়ান বলবিদ্যা, এই চ্যাপ্টারের অনুশীলনী সলভ করার আগে তোমাদের সাথে 30 সেকেন্ড কথা বলি। দেখো আমরা যেটা করি, আমরা হচ্ছে অনেক বেশি পড়াশোনা করি। তোমরা যারা ডেডিকেটেডলি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ তারা অনেক বেশি পড়াশোনা করতেছে, আমি জানি। বাট কোনো একটা কারণে, হয় অলসতা, লেজিনেস বা অন্য যে কোনো একটা কারণে দেখা যায় আমরা অনুশীলনীর ওপর অতটা প্রায়োরিটি দেই না, আমরা অনুশীলনী সলভ করি না। বাট দিন শেষে তুমি যখন পরীক্ষায় বসবা দেখবা যে অনুশীলনী থেকেই 30 থেকে 40% প্রশ্ন কমন আসছে, বুঝছো? তো এই ক্ষেত্রে তুমি যদি মানে সরাসরি প্রশ্ন কমন পেতে চাও, তোমার জন্য অনুশীলনী সলভ করা মাস্ট, বুঝছো? অনুশীলনী সলভ করলে তুমি আগায় যাচ্ছ বাকিদের থেকে, ঠিক আছে? এখান থেকে তুমি সরাসরি কমন পাচ্ছ। আর একটা বিষয় হচ্ছে, তুমি যখন পরীক্ষায় সরাসরি কমন পাবা দেখবা যে তুমি ওটা খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারতেছো, অ্যান্ড তোমার কনফিডেন্স লেভেল অন্যরকম হাই হয়ে যাচ্ছে, বুঝছো? এই কনফিডেন্স নিয়ে তোমার যেগুলো 50-50 ছিল ওগুলোরও তুমি অ্যান্সার বের করে ফেলতে পারতেছো। এই জন্য অনুশীলনী সলভ করা মাস্ট, যাতে তুমি এখান থেকে সরাসরি পরীক্ষায় কমন পাও। অ্যান্ড তুমি এই অনুশীলনী সলভ করে পরীক্ষায় যেগুলো কমন পাইছো ওগুলো দাগায় তোমার যে কনফিডেন্স বুস্ট আপ হবে, ওইটা ইউজ করে তুমি বাকি প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারো, ঠিক আছে? তো চলো আমরা এই চ্যাপ্টারের অনুশীলনী সলভটা শুরু করি। আচ্ছা, দেখো প্রথমে কি বলা হয়েছে, সব থেকে শক্তিশালী বল কোনটা, তাই না? এখন দেখো আমরা কি করব, আমরা হচ্ছে সিরিয়ালটা দেখবো যে শক্তিশালী যে বল আছে, বলের যে শক্তি আছে বা স্ট্রেংথ আছে, সিরিয়াল অনুযায়ী সেটা কি হচ্ছে। সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল, বুঝছো? এরপর যেটা, এরপরে হচ্ছে তোমার তড়িৎ চুম্বকীয় বল, এরপরে হচ্ছে তোমার দুর্বল নিউক্লিয় বল, এরপরে হচ্ছে তোমার মহাকর্ষ বল। তার মানে কি, সব থেকে যে শক্তিশালী সেটা হচ্ছে তোমার সবল নিউক্লিয় বল, এবং সব থেকে যে দুর্বল সেটা কিন্তু দুর্বল নিউক্লিয় বল না, সেটা কি, সেটা হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে? তাহলে সব থেকে শক্তিশালী বল কোনটা, সেটা হচ্ছে তোমার সবল নিউক্লিয় বল। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখি। দেন কি বলা হয়েছে, দেখো নিচের বলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল, আমরা একটু আগে পড়লাম তাই না? সব থেকে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল, এবং সব থেকে দুর্বল যেটা সেটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল কোথায় আছে, এই যে প্রথমে আছে মহাকর্ষ বল। এরপর নেক্সট, বিটা ক্ষয় হয় কোন বলের কারণে, ঠিক আছে? বিটা ক্ষয় হয় কোন বলের কারণে? এখন দেখো আমরা জানি যে বিটা ক্ষয় হয় তোমার দুর্বল নিউক্লিয় বলের কারণে। এখন এখানে আমরা যখন প্রশ্ন সলভ করব, শুধু যদি আমরা এটাই জানি তাহলে হবে না, আমরা এক্সট্রা আরো কিছু তথ্য জেনে নিব, ঠিক আছে? যেহেতু তোমরা কষ্ট করে ক্লাসটা দেখতেছো। সবল নিউক্লিয় বল এখানে কোন কণার তোমার চেঞ্জ হয় বা এক্সচেঞ্জ হয়, সেটা হচ্ছে মেসন কণা, তাই না? মেসন কণা, মেসন কণার কারণে তোমার সবল নিউক্লিয় বল এটা উৎপন্ন হয়। তড়িৎ চুম্বকীয় বল এটা কোনটা, এটা হচ্ছে তোমার ফোটন কণা। তারপরে মহাকর্ষ বল এটা কি, এটা হচ্ছে গ্র্যাভিটন, গ্র্যাভিটন। এই কণাগুলোর বিনিময়ের কারণে তোমার কি হয়, ওই বলটা উৎপন্ন হয়, ঠিক আছে? আর বিটা ক্ষয় হয় হচ্ছে তোমার দুর্বল নিউক্লিয় বলের কারণে। আচ্ছা, এরপরে দেখি আমরা কি আছে, বলের মাত্রার সমীকরণ কোনটা। আচ্ছা দেখো, বলের মাত্রা আমরা জানি F = ma, তাই তো? এখন এটার মাত্রা যখন আমরা বের করব, আমরা জানি এম থেকে আমরা কি লিখি, বড় হাতের এম, ঠিক আছে? এ যেটা সেটা কি, সেটা হচ্ছে L/T−2, ঠিক আছে? মানে তোমার হচ্ছে এটা কই থেকে আসছে, মিটার সেকেন্ড ইনভার্স 2, এখান থেকে আসছে। এগুলো তো তোমরা পারো, তাই না? এবং তার সাথে সাথে আমরা কি দিব, একটা থার্ড ব্র্যাকেট দিব। তাহলে mL/T−2 কোথায় আছে দেখো তো, mL/T−2 প্রথমে আছে, বুঝছো? তাহলে তোমরা যখন খাতায় লিখবা, মনে করো এইচএসসি পরীক্ষায় তোমরা এটা বের করতে দিছে কয়ে, তাহলে তোমরা যখন খাতায় লিখবা তোমরা কি করবে, অবশ্যই থার্ড ব্র্যাকেট ইউজ করবা, ঠিক আছে? আর অপশনে দেখবা যদি কোনোটাই থার্ড ব্র্যাকেট না থাকে তাহলে তুমি ওভাবে অ্যান্সার করবা। কিন্তু যদি কতে তুমি দেখো যে থার্ড ব্র্যাকেট নাই, গতে যে থার্ড ব্র্যাকেট আছে, তুমি গর যে থার্ড ব্র্যাকেট সহ যেটা সেটা তোমরা অ্যান্সার করবা, বুঝছো? এইটুকু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। দেন আমরা দেখি, কত মানের একটা বল 10 কেজি ভরের একটি বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করলে বেগের পরিবর্তন এত হবে, ঠিক আছে? আমাদেরকে কি বের করতে বলছে, আমাদেরকে বলটা বের করতে বলছে। আচ্ছা, আমরা কি জানি দেখো, F = কি, F = m∇v/t, তাই তো? এই সূত্র তো আমরা জানি। এটা কি, এটা হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। তো এই যে বেগের পরিবর্তন বাই সময় আমরা ওটাই লিখছি। দেখো এখানে m এর মান দেওয়া আছে, m এর মান কত দেওয়া আছে, m এর মান দেওয়া আছে 10। এরপর দেখো বলা হয়েছে যে বেগের পরিবর্তন কতটুকু হবে, বেগের পরিবর্তন হবে 40 মিটার সেকেন্ড ইনভার্স 1, তাহলে 40 হচ্ছে আমাদের বেগের পরিবর্তন। এরপর সময় কতক্ষণ ক্রিয়া করছে, 4 সেকেন্ড, তাহলে 4 দ্বারা আমরা ভাগ করলাম, তাহলে কত হলো, এই যে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে 10 হবে, 10 × 10 = 100, ঠিক আছে? তাহলে কি হবে আমাদের 100 নিউটন।
100 নিউটন বল প্রয়োগ করতে হবে। দেখো কত সহজ, এরকম সহজ সহজ ম্যাথই কিন্তু ফিজিক্সের তোমার হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে, বুঝছো? ফিজিক্সের ম্যাথ নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, তোমার সহজেই আসবে। এরপর দেখো নিউক্লিয়নের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লিয় বলের উৎপন্ন হয়? দেখো আমরা একটু আগে পড়ছি কিন্তু সবল নিউক্লিয় বলের উৎপত্তি হয় কিসের জন্য? এটা উৎপত্তি হয় তোমার মেসন কণা এটার বিনিময়ের জন্য। দেখছো আমরা কিন্তু আগে ওই প্রশ্নটা সলভ করে আসছি। কিভাবে সলভ করে আসছি? এক্সট্রা কিছু তথ্য ওখান থেকে জেনে নিয়েছি, তো ওইখান থেকে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারলাম। তো যখন তোমরা প্রশ্ন সলভ করবা দেখবে যে বাকিগুলোতে কি বলা হয়েছে, ঠিক আছে? বাকি মানে যেটা অ্যান্সার না, বাকি যে অপশনগুলো আছে ওই অপশনগুলো সম্বন্ধেও কিছু না কিছু জানার চেষ্টা করবা বা রিলেটেড কোনো কিছু জানার চেষ্টা করবা। আচ্ছা এরপরে দেখি আমরা 30 কেজি ভরের স্থির বস্তুর বেগ হচ্ছে এত থেকে এত বৃদ্ধি করে, মানে এত থেকে যদি আমরা 2 মিনিটে 36 কিলোমিটার পার আওয়ারে উন্নতি করি তাহলে বস্তুর উপর কত বল প্রয়োগ করতে হবে? ঠিক আছে, আচ্ছা এটাতেও ওই সেম সূত্রে আমরা প্রয়োগ করলে হবে যে F = m del v বাই টি। কিন্তু এখানে দেখো ভিটা ভিটা কিসে দেওয়া আছে দেখো তো, 36 কিলোমিটার পার আওয়ার। এটাতে আমাদেরকে কিসে নিয়ে আসতে হবে? এসআই এককে নিয়ে আসতে হবে। তার মানে কি 36 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। এখন দেখো কিলোমিটারকে যদি আমরা মিটারে নিয়ে আসতে চাই তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, সে হিসেবে 36,000 হয়ে গেল। ঠিক আছে, আর জানি আমরা 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিট 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে নিচে কত হবে? নিচে হচ্ছে 60 × 60 = 36,000 ডিভাইডেড বাই এটা হচ্ছে 3600। ঠিক আছে, তাহলে কত থাকলো? এখানে যদি আমরা কাটাকাটি করি থাকলো হচ্ছে 10। তাহলে 10 মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা হচ্ছে বেগ, বুঝছো? এটা কিন্তু তার কি পাইছি আমরা? বেগ পাইছি। এখন আমরা সরাসরি ক্যালকুলেশন করি। আচ্ছা আমরা জানি F = m del v বাই টি, তাই তো? এখন m এর মান কত এখানে দেওয়া আছে দেখো তো, m এর মান দেওয়া আছে 30, বুঝছো? তারপরে আমরা ডেল ভি কত পাইছি? ডেল ভি পাইছি 10। তারপরে টি এর মান দেখো কত দেওয়া আছে? 2 মিনিট দেওয়া আছে, কিন্তু এটা আমাদেরকে কিসে নিতে হবে? সেকেন্ডে নিতে হবে। তাহলে 2 মিনিট সমান 120 সেকেন্ড। তাহলে এটা কি হবে? 0 0 কাটা। এরপরে তোমার হচ্ছে 30 × 10 300 ডিভাইডেড বাই তোমার হচ্ছে সময় হচ্ছে 2 মিনিটের যদি বৃদ্ধি করি এত, তাই তো? 2 মিনিট 1 মিনিট সমান 60 সেকেন্ড, 2 মিনিট সমান হচ্ছে 120 সেকেন্ড, 120 সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা যদি এটাকে যদি আমরা করি মানে 6 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা কত পাবো? 2 পাবো, আর এখানে পাবো হচ্ছে 5। ঠিক আছে, তারপর 5/2 তাহলে কত থাকে? 2.5, বুঝছো? তাহলে 2.5 নিউটন। ঠিক আছে, আমাদের কিন্তু অ্যান্সারটা ঠিক আছে, 2.5 নিউটন, বুঝছো? m del v বাই টি জাস্ট করছি, যেগুলো এসআই এককে ছিল না আমরা এসআই এককে নিয়ে আসছি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যায়। আচ্ছা এরপর দেখো কি বলা হয়েছে, ভরবেগের মাত্রা সমীকরণ কোনটা? ভরবেগের মাত্রা সমীকরণ। আচ্ছা ভরবেগ যেটা সেটা কি বলা হয়? ভরবেগ হচ্ছে m v, তাই তো? এটা হচ্ছে আমাদের ভরবেগ। আচ্ছা এখন তাহলে এখানে কি m l t ইনভার্স 1, একটা কি থাকবে? থার্ড ব্র্যাকেট আসবে। আচ্ছা ভি এরটা কিভাবে আসলো? ভি এরটা আসলো হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1, মিটারকে আমরা এল লিখি, সেকেন্ডকে আমরা টাইম লিখি, তাহলে এম এল টি ইনভার্স 1। ঠিক আছে, এটা কোথায় আছে দেখো তো? এম এল টি ইনভার্স 1 প্রথমটাই। আচ্ছা এরপর দেখি আমাদের কি আছে। এরপর যেটা বলা হয়েছে, একটি লিফট 2.8 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে নিচে নামছে। ঠিক আছে, লিফটটা কিন্তু নিচে নামছে, বুঝছো? এখন লিফটের মধ্যে দাঁড়ানো ব্যক্তির ভর যদি এত হয় তাহলে তার ওজন কতটুকু অনুভব করবে? ঠিক আছে, আমরা জানি তোমার যে এফ = আমরা জানি mg, তাই তো? যখন আমরা ওজনটা বের করতে চাই। বাট লিফটের ক্ষেত্রে মনে করো লিফটটা যদি তোমার উপরে ওঠে আমরা কি করি? আমরা যে তোমার ত্বরণটা আছে ত্বরণটা g+a ধরি। ঠিক আছে, মানে লিফটটা যে ত্বরণে উপরে উঠতেছিল সেটা আমরা যোগ করি। লিফটটা যদি নিচে নামে তাহলে আমরা কি ধরি? g-a এটা ধরি। এখন দেখো তো এখানে কি বলছে? লিফটটা নিচে নামছে, যদি নিচে নামে তাহলে আমরা কি ধরবো? F = m g-a, বুঝছো? লিফট নিচে নামলে আমরা ধরি g-a, আর উপরে উঠলে আমরা ধরি g+a। তাহলে g-a যদি আমরা ধরি, m দেখো m এর মান কত দেওয়া আছে? m এর মান দেওয়া আছে 90 কেজি। তারপর জি তো আমরা জানি 9.8 - 2.5,
এর মান কত দেওয়া আছে 2.8, বুঝছো? তাহলে এখানে দেখো 90 সাথে কি গুণ করতে হবে, 90 সাথে আমাদেরকে গুণ করতে হবে 7, ঠিক আছে? তাহলে এখানে আসবে 7 শূন্যকে 0, 7 নং 63, 630। তাহলে কোথায় দেখো তো আছে, এই যে দেখো 630 আছে, বুঝছো? দেখো কত সহজ একটা ম্যাথ আমরা সলভ করলাম। এরপর দেখো সার্কাস খেলায় একটা বাইক 1200 মিটার পার মিনিট বেগে একটা বৃত্তাকার পথে ঘুরছে। এরপরে বৃত্তাকার পথের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে বাইকটার কৌণিক বেগ কত হবে এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো তার কি বের করতে বলছে, কৌণিক যে বেগ, কৌণিক বেগ বের করতে বলছে। কৌণিক বেগ আমরা জানি, কৌণিক বেগকে কি বলা হয়, ওমেগা বলা হয়, তাই তো? এখন বৃত্তাকার পথের ব্যাসার্ধ কিন্তু দেওয়া আছে, আর বাইকটা এত বেগে, একটা বাইক এত বেগে তোমার হচ্ছে বৃত্তাকার পথে ঘুরছে। এখন আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। এখান থেকে যদি আমরা ওমেগা বের করতে যাই, ওমেগা সমান কি লিখবো আমরা, ওমেগা সমান লিখবো হচ্ছে ভি বাই আর, বুঝছো? এখানে ভি যেটা আছে দেখো, ভি যেটা আছে, ভিটা কিসে দেওয়া আছে, 1200 মিটার পার মিনিটে দেওয়া আছে। এটা আমরা কি করবো, এসে এককে নিয়ে আসবো। তাহলে 1200 ডিভাইডেড বাই 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, 0 0 কাটা, 6 দুগুণী 12, একটা 0, তাহলে 20 থাকে, তাই তো? তাহলে 20 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই আর, আর কত দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে 200। তাহলে এই যে 0 0 কাটা, এখন তুমি যদি 20 দিয়ে 2কে ভাগ করতে চাও, 0.01, 20, ঠিক আছে? তাহলে 0.1, তাহলে দেখো এখানে 0.1 কোথায় আছে, এই যে 0.1 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1। দেখো এখানে কিন্তু তোমার এককগুলা কোনোটাতেই মানে চেঞ্জ করা হয় নাই, কিন্তু পরীক্ষায় তুমি যদি দেখো যে 0.1 দিয়ে কত অ্যান্সার আছে, তুমি বাকি অপশনগুলো না পড়ে ওটা দাগায় দিলা, এরকম কিন্তু করবে না, ঠিক আছে? পরীক্ষায় দেখবা যে তোমার এককটা কিন্তু ঠিক আছে কিনা না। মনে করো কত একক ভুল আছে, গতে একক ঠিক আছে, তাহলে কিন্তু গ নাম্বারটা তোমার অ্যান্সার হবে, বুঝছো? তাহলে এককটাও কিন্তু আমাদেরকে পরীক্ষাতে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আই হোপ এটা সবাই বুঝছো, খুবই সহজ ছিল। এরপর জড়তার ভ্রামকের একক কোনটা, আমরা কি জানি, জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। যদি আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার হয়, তাহলে এম এটাকে আমরা কি লিখি, কেজি, তারপর আর হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে দেখো তো কেজি মিটার স্কোয়ার, এই যে ঘটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার। আচ্ছা, এরপরে দেখো টর্ক, তারপর হচ্ছে জড়তার ভ্রামক, কৌণিক ত্বরণ, এই তিনটার মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক এটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, এই জিনিসটা করার আগে আমরা হচ্ছে কয়েকটা জিনিস দেখি। মনে করো একটা বস্তুর ভর হচ্ছে এম, ঠিক আছে? এটাকে যখন আমরা ঘূর্ণনের ক্ষেত্রে নিয়ে যাব, মনে করো ওই বস্তুটার যদি আমরা ঘূর্ণনের ক্ষেত্রে নিয়ে যাব, ওটা কি হয়ে যাবে, ওটা হয়ে যাবে জড়তার ভ্রামক আই, তাই না? আচ্ছা, যদি তোমার হচ্ছে ভি বেগে একটা বস্তু ঘুরতে থাকে বা চলতে থাকে, সেটা যখন ঘূর্ণনের ক্ষেত্রে নিয়ে যাব তখন কি হয়ে যাবে, ওমেগা, ঠিক আছে? এই ত্বরণে যদি একটা বস্তু চলতে থাকে, সেটা কি হয়ে যাবে ঘূর্ণনের ক্ষেত্রে, আলফা, ঠিক আছে? তারপর যদি এফ বল, ওটা যদি আমরা ঘূর্ণন বলে নিয়ে যাই, ঠিক আছে, টর্ক, তখন ওটা কি হয়ে যাবে, টর্ক, মানে টর্ককে বলে ঘূর্ণন বল বলা হয়, ঠিক আছে? মানে ওই বলটাই ঘূর্ণনের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করা হয় তখন কি হয়ে যাবে, টর্ক হয়ে যাবে, বুঝছো? এই কয়টা রাশিমালা যে এরকম চেঞ্জ হয়েছে এটা তোমরা জানো, আরেকবার আমি দেখাই দিলাম। এরপর দেখো এখানে কি বলছে, টর্ক, জড়তার ভ্রামক, কৌণিক ত্বরণ, এগুলোর মধ্যে সম্পর্ক কি। আচ্ছা দেখো, টর্ক হচ্ছে এফ, তাই না? স্বাভাবিক অবস্থায় টর্ককে আমরা কি বলতে পারি, টর্ককে বলতে পারি আমরা এফ। এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এফ ইজ ইকুয়াল টু আমরা জানি এম এ, তাই তো? এফ ইজ ইকুয়াল টু কি জানি আমরা, এম এ জানি। আমরা যদি এটা ঘূর্ণনের ক্ষেত্রে নিয়ে যাই, এফটা কি হয়ে যাবে, এফটা হয়ে যাবে টর্ক। তাহলে টর্ক ইজ ইকুয়াল টু, তাহলে টর্ক ইজ ইকুয়াল টু এম এর পরিবর্তে যেটা বসার কথা সেটা বসালে আমাদের হয়ে গেল, তাই না? এম যখন ঘূর্ণনের ক্ষেত্রে নিয়ে যাব তখন কি হবে, তখন হবে হচ্ছে আই, এ মানে হচ্ছে ত্বরণ, এটা যখন ঘূর্ণনের ক্ষেত্রে নিয়ে যাব তখন কি হয়ে যাবে, আলফা, ঠিক আছে? তাহলে টর্ক ইজ ইকুয়াল টু আই আলফা, টর্ক ইজ ইকুয়াল টু আই আলফা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? তাহলে স্বাভাবিক অবস্থায় যে রাশিমালা আছে সেটা জাস্ট আমরা কি করছি, যদি ঘূর্ণনের ক্ষেত্রে নিয়ে যাই তাহলে পরিবর্তন হয়, এগুলো হয়, বুঝছো? তো আমরা জাস্ট এফ ইজ ইকুয়াল টু এম এ, তো ঘূর্ণনের ক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু টর্ক, এম ইজ ইকুয়াল টু আই, এ ইজ ইকুয়াল টু আলফা, ঠিক আছে? মান বসাই দিছি, তাহলে আমরা পেয়ে গেছি। আচ্ছা, এরপর দেখি আমরা কোন বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে। দেখো জড়তার ভ্রামক নির্ভর করে কার উপরে, তার ঘূর্ণন অক্ষ এবং ভর এটার উপরে। মনে করো একটা বস্তু
মানে আমরা জানি যে জড়তার ভ্রামক এটা কিসের ক্ষেত্রে, একটা ঘূর্ণনের ক্ষেত্রে, তাই না? বস্তু যখন ঘুরবে তখন কিন্তু আমাদের জড়তার ভ্রামক চলে আসবে, এমটা কি হয়ে যাবে, জড়তার ভ্রামক হয়ে যাবে, একটু আগে বললাম। তো মনে করো এটা একটা এম ভরের একটা বস্তু, সে এই অক্ষের ওপরে, এটা একটা অক্ষ, এই অক্ষের ওপরে সে ঘুরতেছে, ঠিক আছে, এই অক্ষের উপরে ঘুরতেছে, তাহলে এই যে ঘূর্ণন অক্ষ এটার উপরে সে নির্ভর করবে, আর এই যে এই বস্তুটা নিজের যে ভর এটার উপর নির্ভর করবে, ঠিক আছে। তাহলে জড়তার ভ্রামক নির্ভর করে ভর ও ঘূর্ণন অক্ষের উপর। এরপরে পাতলা বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ কত, ঠিক আছে, চক্রগতির ব্যাসার্ধ আমাদেরকে বের করতে বলছে। দেখো আমরা জানি যে জড়তার ভ্রামক হচ্ছে I ইজ ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার, ঠিক আছে। এটা কি, একটা হচ্ছে বৃত্তাকার, যদি তোমার হচ্ছে পাতলা বৃত্তাকার চাকতি থাকে, পাতলা বৃত্তাকার চাকতির ক্ষেত্রে আমরা জানি জড়তার ভ্রামক I ইজ ইকুয়াল টু কি হয়, হাফ এম আর স্কোয়ার, বুঝছো। এমনিতেই তোমার একটা বস্তু জড়তার ভ্রামক হচ্ছে এম আর স্কোয়ার, বাট হচ্ছে তোমার একটা বৃত্তাকার চাকতি হলে, পাতলা বৃত্তাকার চাকতি হলে সেটা কি হয়ে যাবে, হাফ এম আর স্কোয়ার হবে। এখন একইভাবে আমরা যদি এটা চক্রগতির ব্যাসার্ধ বসাই তাহলে কি হবে, এম কে স্কোয়ার হবে, ঠিক আছে। চক্রগতির ব্যাসার্ধ যদি আমরা বসাই তাহলে জড়তার ভ্রামক ইজ ইকুয়াল টু কি হবে, এম কে স্কোয়ার হবে। এখানে কেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ। আচ্ছা, এখন বাকিটুকু যদি করি, দেখো এখানে এটা হয় এটা হয়, তার মানে কি দুইটা সমান, তাই তো। তার মানে আমরা লিখতে পারি না, আমরা লিখতে পারি হচ্ছে এম কে স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার। এই এম সেম, দুইটা আমরা কেটে দিলাম, তাই তো। এখানে কি থাকে, কে থাকে, কে ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বাই 2। এরপরে কে স্কোয়ার এখানে, তারপর কে ইজ ইকুয়াল টু কি হবে, আমরা জাস্ট রুট করে দেবো। আর এর স্কোয়ারের রুট করলে কি থাকে, আর থাকে, আর 2 এর রুট করলে কি থাকে, √2 থাকে। তাহলে আর ডিভাইডেড বাই √2, ঠিক আছে। আর বাই √2 কোথায় আছে দেখো তো, আর বাই √2 এই যে এখানে আছে, বুঝছো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট আমরা যাই, টর্ক ও বলের ভ্রামকের মাত্রা কোনটি, টর্ক বা বলের ভ্রামক। আচ্ছা, টর্কের মাত্রা যেটা, দেখো আমরা জানি টর্ক এর মাত্রা, টর্ক ইজ ইকুয়াল টু কি হবে, টর্ক ইজ ইকুয়াল টু এফ গুণিত আর হবে, ঠিক আছে, এফ আর হবে। আচ্ছা, আমরা জানি যে বল যেটা, বল হচ্ছে তোমার স্বাভাবিক অবস্থায়, আর টর্ক যেটা সেটা হচ্ছে ঘূর্ণন অবস্থায়, ঠিক আছে। তো এই স্বাভাবিক অবস্থা থেকে যদি আমরা ঘূর্ণন অবস্থায় নিয়ে যাই, শুধু কি করে আমরা আর বা হচ্ছে তোমার যে ব্যাসার্ধ আছে সেটা আমরা গুণ করে দিই, তাই তো, বা দূরত্ব যেটা সেটা গুণ করে দিই। আমরা জানি তোমার যে বল আছে, বলের যে মাত্রা, বলের মাত্রা কি, বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, ঠিক আছে। এটার সাথে যদি আমরা আর মানে হচ্ছে তোমার এলটা গুণ করি তাহলে কি হয়ে যায় হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, বুঝছো। এম এল স্কোয়ার টি ইনভার্স 2, দেখো কোথায় আছে, এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা আমাদের হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপর দেখো, যখন কোনো কণার উপর প্রযুক্ত টর্ক 0 তখন নিচের কোন রাশিটি ধ্রুবক হয়, বুঝছো। কি বলছে দেখো, যখন কোনো কণার উপর প্রযুক্ত টর্ক 0 কোন রাশিটা ধ্রুবক থাকবে, বুঝছো। আচ্ছা, এখন আমি যদি এটা টর্ক বোঝানোর আগে তোমাকে যদি স্বাভাবিক অবস্থায় একটা বল দিয়ে বোঝাই, আমরা এফ ইজ ইকুয়াল টু কি জানি, এফ ইজ ইকুয়াল টু ডেল পি বাই টি, তাই তো। তার মানে কি ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, এটাকে আমরা কি বলতেছি, বল বলতেছি। ভরবেগের পরিবর্তন মানে কি, তোমার আদি একটা ভরবেগ আছে, শেষ একটা ভরবেগ আছে, তাই তো। তার মানে কি ভরবেগ তোমার পরিবর্তন হচ্ছে, ভরবেগ যখন পরিবর্তন হচ্ছে তুমি তখন একটা ফোর্স পাচ্ছ। এখন দেখো, ভরবেগ যদি ধ্রুব থাকে, মানে ভরবেগে যদি কোনো চেঞ্জ না হয়, তার মানে কি ডেল পি ইজ ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। ভরবেগে যদি কোনো পরিবর্তন না হয় তখন তোমার কি হবে, ডেল পি ইজ ইকুয়াল টু 0 হবে, তখন এফ এর মানও কিন্তু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু রৈখিকের ক্ষেত্রে। এখন যদি আমরা কৌণিকের ক্ষেত্রে চলে যাই বা ঘূর্ণন অবস্থায় চলে যাই, দেখো এখানে কি বলছে, ঘূর্ণন অবস্থায় টর্ক কি হবে, 0 হবে। টর্ক মানে আমরা কি জানি, ফোর্স জানি, ঠিক আছে। আচ্ছা, এখন এটা ছিল হচ্ছে রৈখিক তোমার ভরবেগ। এখন সেম জিনিসটা আমরা যখন টর্ক লিখবো তখন কি লিখবো, আমরা হচ্ছে ডেল এল লিখবো, মানে কৌণিক ভরবেগ লিখবো। তার মানে কি কৌণিক ভরবেগ ডেল এল ইজ ইকুয়াল টু 0 হলে তোমার টর্কটা কি হবে, 0 হবে। ডেল এল 0 কখন হবে,
তো যখন তোমার কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না, তার মানে কি কৌণিক ভরবেগটা ধ্রুব থাকবে। ঠিক আছে, কৌণিক ভরবেগটা ধ্রুব থাকবে। খেয়াল করবে এখানে কিন্তু আবার ভরবেগ রৈখিক যে ভরবেগ আছে এটা কিন্তু দাগাবে না, বুঝছো? তোমার যে কৌণিক ভরবেগ সেটাই দাগাবা, খেয়াল করবে এটা একটু। আচ্ছা, তাহলে তোমার যে কৌণিক ভরবেগ এটা যদি তোমার ধ্রুব থাকে তাহলে তোমার কি হবে, ডেল এল 0 হবে, আর ডেল এল 0 হওয়া মানেই টর্কটা হচ্ছে 0। আচ্ছা, এরপর দেখো নিচের কোন সম্পর্কটা সঠিক। আচ্ছা, আমরা জানি তোমার হচ্ছে এল যেটা, এল হচ্ছে তোমার কৌণিক ভরবেগ, ঠিক আছে, আর পিটা যেটা সেটা হচ্ছে রৈখিক ভরবেগ। এখন পি যেটা আছে সেটা হচ্ছে রৈখিক ভরবেগ, এটার সাথে ঘূর্ণনে যখন নিয়ে যাবো আমরা কি গুণ করবো, আরটা গুণ করব। ঠিক আছে, আরটা আমরা কি করব, তোমার যে ক্রস প্রোডাক্ট করবো। তাহলে এখানে দেখো তো কোথায় আছে এটা, এল ইজ ইকুয়াল টু পি আর পি। ঠিক আছে, এল ইজ ইকুয়াল টু তোমার আর পি এটা। আচ্ছা, এম ভরের এবং আর ব্যাসার্ধের একটি চাকতি তার কেন্দ্র দিয়ে লম্বভাবে গঠনকারী কোন অক্ষের সাপেক্ষে ঘুরছে। ঠিক আছে, চক্রগতির চাকতির তোমার জড়তার ভ্রামক কত এটা বের করতে বলছে। দেখো ভর দেওয়া আছে এম, আর হচ্ছে তার ব্যাসার্ধ, একটা চাকতি তার কেন্দ্র বরাবর ঘুরতেছে। এখানে দেখো একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে যে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে। ঠিক আছে, মনে করো এটা একটা চাকতি, এটার যে অক্ষটা তাহলে কোন বরাবর আছে, এই বরাবর আছে। এটা যে অক্ষটা এই বরাবর আছে, তাই তো? এখন দেখো আমরা জানি নর্মাল অবস্থায় যদি আমরা জড়তার ভ্রামক বের করতে যাই তাহলে আমরা কি করব, এম আর স্কোয়ার করব। ঠিক আছে, এম আর স্কোয়ার করব, কিন্তু যখন আমরা এই চাকতির ক্ষেত্রে চলে আসি তখন কি হয়, এটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার হয়, বুঝছো? হাফ এম আর স্কোয়ার হয়। কিন্তু এই রিলেটেড আরেকটা প্রশ্ন আসছে, এটা তো ব্যাসার্ধের সাপেক্ষে, কিন্তু এখানে যদি আমরা ব্যাস বলতো যে ব্যাসের সাপেক্ষে কত হবে, তখন আমরা কি করতাম জানো, তখন আমরা যে অ্যান্সারটা আছে হাফ এম আর স্কোয়ার, এটাকে আমরা আবার 2 দ্বারা ভাগ করতাম। ঠিক আছে, যখন ব্যাস বলবে তখন এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে 2 দ্বারা আবার তোমাকে ভাগ করতে হবে। ব্যাসার্ধের সাপেক্ষে তোমার এটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার, এটাই হবে। কিন্তু যখন তোমার ব্যাসের সাপেক্ষে বলবে তখন হাফ এম আর স্কোয়ারকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে, তখন তোমার কি চলে আসবে, 1/4 এম আর স্কোয়ার। ঠিক আছে, এই কথাটুকু তোমার খেয়াল রাখতে হবে যে কোশ্চেনে তোমাকে ব্যাস কথাটা কি উল্লেখ আছে কিনা, বুঝছো? তাহলে এটা কি হবে, এম আর স্কোয়ার বাই 2 হবে, যেহেতু এখানে ব্যাস উল্লেখ নাই। আচ্ছা, এরপর দেখো কি বলছে, বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটা? ঠিক আছে, আচ্ছা দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে রৈখিক ভরবেগ হচ্ছে পি বলি আমরা, তাই তো? পি বলি, পি ইজ ইকুয়াল টু কি জানি আমরা, এম ভি জানি। ঠিক আছে, আচ্ছা, আর যে রৈখিক ভরবেগে কি হয়, এল হয়ে যায়। ঠিক আছে, ইয়াতে কি হয়ে যায়, রৈখিক যে ভরবেগে কৌণিক ভরবেগ যেটাতে আছে তখন আমরা কি বসাবো, পি এর পরিবর্তে এল বসাবো। আচ্ছা, এখানে দেখো এল ইজ ইকুয়াল টু আমরা জানি আই ওমেগা। ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু আমরা কি জানি জানো, আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার, এটা তো আমরা জানি। তাহলে এখানে মান বসা দাও, এম আর স্কোয়ার ওমেগা। ঠিক আছে, তাহলে কোনটা হবে, এম আর স্কোয়ার ওমেগা হবে খটা, বুঝছো? জাস্ট আমরা মান বসা দিছি, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। আচ্ছা, এরপর কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কোনটা? এটা না মনে হলো যে একটু আগে আমরা করছি, তাই না? আচ্ছা দেখো, কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ যেটা, সেটা রৈখিক ভরবেগের সাথে আমরা জাস্ট কি করব, আরটা গুণ করব। ঠিক আছে, আচ্ছা, পি আর তোমাকে আরটা গুণ করতে হবে, তাই তো? আচ্ছা, পি সমান আমরা জানি যে এম ভি। ঠিক আছে, এর সাথে আমরা কি গুণ করতেছি, আরটা গুণ করতেছি। এম ভি যেটা, এটার যে মাত্রা সেটা কি, এম এল টি ইনভার্স 1 ইন্টু এর সাথে কি গুণ করব, আর গুণ করব। তাহলে কি হবে, এম এল স্কোয়ার টি ইনভার্স 1। ঠিক আছে, এম এল স্কোয়ার টি ইনভার্স 1। ঠিক আছে, রৈখিক যে ভরবেগ সেটা যেটা মাত্রা পাইছি, কৌণিকের ক্ষেত্রে কি করি আমরা, আরটা জাস্ট গুণ করি। তাহলে আর যদি গুণ করি, আর এর মাত্রা তো আমরা জানি এল, তাই তো? দেখো এম এল টি ইনভার্স 1, এটা হচ্ছে তোমার রৈখিক, এটার সাথে আর এম এল স্কোয়ার টি ইনভার্স 1। এরপর টর্কের একক কি? টর্কের একক দেখো, আমরা টর্ক সমান জানি এফ এর সাথে আমরা কি গুণ করতে হয়, আর গুণ করতে হয়। এফ এর একক নিউটন, টর্কের একক হচ্ছে মিটার। ঠিক আছে, তাহলে নিউটন মিটার, এই যে নিউটন মিটার, খুবই সহজ। এরপর দেখি আমরা কি বলছে, সমান ভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে নিচের কোনটি সত্য হবে? ঠিক আছে, আচ্ছা, প্রথম বস্তুর ক্ষেত্রে আদিবেগ ও শেষ বেগ u1 v1, দ্বিতীয় বস্তুর আদিবেগ ও শেষ বেগ u2 v2।
বলে দিছে আমাদের। আচ্ছা, তোমার যে স্থিতিস্থাপক সংঘর্ষ এই জিনিসটা কি, মনে করো এদিক দিয়ে একটা বস্তু আসতেছে, ঠিক আছে, এটার যে প্রথম বেগ বা আদি বেগ সেটা হচ্ছে u1, এটার যে শেষ বেগ এটা কি বলছে, এটা হচ্ছে v1 বলছে। আরেকটা বস্তু হচ্ছে সাদা কালি দিয়ে লিখি। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা বস্তু, এটার যে তোমার আদি বেগ সেটা হচ্ছে u2, এটা যে শেষ বেগ এটা হচ্ছে v2, ঠিক আছে। আচ্ছা, যখন সংঘর্ষটা তোমার হবে স্থিতিস্থাপক, যখন সংঘর্ষ হবে স্থিতিস্থাপক, তখন কি হয় জানো, তখন হচ্ছে এই যে বস্তুটা আছে, এই বস্তু যে বেগে আঘাত করছে, মানে এই বস্তুটা যে আদি বেগ ছিল এই বস্তুটার হয়ে যাবে শেষ বেগ, বুঝছো? এই বস্তুটার যে আদি বেগ ছিল এই বস্তুটার কি হয়ে যাবে, শেষ বেগ হয়ে যাবে। তার মানে কি, এই বস্তুটা যে বেগে, এই বস্তুটা মনে করো এটা একটা বস্তু, এটা একটা বস্তু, ঠিক আছে, এই বস্তুটা এটার হচ্ছে আদি বেগে চলতেছে, একে যে বেগে ধাক্কা দিবে সেটা তো তার আদি বেগ, তাই তো? আর এই বস্তুটা কি হবে, যে বেগে অন্য বস্তুটা তাকে আঘাত করছে সেই বেগটা প্রাপ্ত হবে, তার মানে সেই বেগটা সে লাভ করবে। তাহলে এ হচ্ছে আদি বেগে একে ধাক্কা দিছে, তাহলে এ কোন বেগটা লাভ করবে, আদি বেগটা লাভ করবে, বুঝছো? তাহলে এ কি করবে, এই যে দ্বিতীয় যে বস্তু আছে সে এই যে প্রথম বস্তুর আদি বেগটা লাভ করবে। তাহলে সেম ভাবে এটা ঠিক আছে, এখান থেকে লেখা যায় যে u1 ইজ ইকুয়াল টু v2, আর এটা হচ্ছে v1 ইজ ইকুয়াল টু u2, বুঝছো? এটা আমাদেরকে লিখতে পারি। তাহলে u1, এই দুইটার মধ্যে যেটা আমরা পাবো সেটা দেখাবো। u1 ইজ ইকুয়াল টু v2 কোথায় পাইছে, দেখো u1 ইজ ইকুয়াল টু v2 প্রথমেই পাইছে। আচ্ছা, মহাকর্ষ বল কোন কণার বিনিময়ের কারণে হয় বা কার্যকর হয়? মহাকর্ষ বল আমরা জানি গ্র্যাভিটন, তাই না? তড়িৎ চৌম্বকীয় বল কোন কণার বিনিময়ে কার্যকর হয়? এটা কি বলছে, তড়িৎ চৌম্বকীয় বল, এগুলো কিন্তু আমরা করছি, সেটা কি, সেটা হচ্ছে ফোটন, ঠিক আছে। তড়িৎ চৌম্বকীয় বল আসবে কোনটার মাধ্যমে, ফোটনের মাধ্যমে। আচ্ছা, আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটা? আণবিক গঠন, আচ্ছা আণবিক গঠন জিনিসটা দেখো, মনে করো এটা একটা মলিকিউল, এটা তোমার হচ্ছে একটা পরমাণু, এটা আরেকটা পরমাণু, এটা কিন্তু বলছে দুইটা পরমাণুর মধ্যে, বুঝছো? দুইটা পরমাণুর মধ্যেই কিন্তু তোমার আণবিক বল কার্যকর হওয়া সম্ভব, বুঝছো? দুইটা পরমাণুর মধ্যে। তাহলে এটা হচ্ছে তোমার একটা, এটা হচ্ছে তোমার একটা পরমাণু, এটা হচ্ছে একটা পরমাণু, এটার মধ্যে কি থাকে, এখানে তোমার হচ্ছে ইলেকট্রন আছে, মাঝখানে পজিটিভলি চার্জড নিউক্লিয়াস আছে, সেম ভাবে এটারও আছে, বুঝছো? এখন দেখো এই দুইটা পরমাণু যখন একত্রিত হবে, একসাথে যোগ হয়ে একটা অণু গঠন করবে, তখন কিসের মাধ্যমে হবে, হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অথবা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, ঠিক আছে, একবারে দিয়ে দিতেছে এরকম, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে অথবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা একসাথে যুক্ত হয়ে তো তারা কি গঠন করবে, একটা অণু গঠন করবে। আচ্ছা, দুইটার যে ঘটনাই হোক এখানে কি যুক্ত আছে, এখানে তোমার আধানের কথা যুক্ত আছে, ঠিক আছে। আর আধানের যে কোনো কিছু হলেই সেটা কি হয়, সেটা হয় হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, ঠিক আছে। আধানের ক্ষেত্রে কি হয়, তড়িৎ চুম্বকীয় বল, তাহলে এটা কিন্তু খেয়াল রাখবা। আচ্ছা, এরপরে দেখি কি বলছে, 4 নিউটন একটি বস্তুর উপর 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত? 4 নিউটন বল একটি বস্তুর উপর 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত হবে? আচ্ছা, আমরা এফ ইজ ইকুয়াল টু কি জানি, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল পি বাই টি জানি, তাই তো? জাস্ট তুমি কি করো, ভরবেগের পরিবর্তন চাইছে, ডেল পি চাইছে, ডেল পি ইজ ইকুয়াল টু কি হবে, এফ ইন্টু টি হবে, ঠিক আছে। এফ এর মান দেখো 4 দেওয়া আছে, আর হচ্ছে তোমার সে 1 সেকেন্ড দেওয়া আছে, খুবই সহজ, তাহলে কি হবে, 4 হবে, তাহলে এখানে হচ্ছে 4, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আর যখন তোমার এককগুলো আলাদা দেওয়া থাকবে তুমি তখন এককটাও খেয়াল করবা যে কোথায় কোন এককটা ব্যবহৃত হয়েছে। আচ্ছা, নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, মনে করো এটা হচ্ছে একটা দেয়াল, নিউটনের তৃতীয় সূত্র কি বলছে, তুমি একটা বস্তুকে তুমি একটা বস্তুকে তুমি যদি আঘাত করো, সেও তোমার উপর একটা কি করবে, মানে একটা ক্রিয়া দেখাবে, একটা প্রতিক্রিয়া দেখাবে। তুমি যদি একটা বস্তুর উপর ক্রিয়া দেখাও, সেও কি করবে, তোমার বিপরীতে একটা প্রতিক্রিয়া দেখাবে। তুমি মনে করো এখানে ক্রিয়া দেখাইলা, তোমার বিপরীতেও কি করবে, এই বরাবর প্রতিক্রিয়া দেখাবে, ঠিক আছে। তাহলে দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 160 ডিগ্রি, পুরো উল্টো, তাই না? তাহলে 160 ডিগ্রি বলতেছে, 180 ডিগ্রি। আচ্ছা, এরপর দেখো কি বলছে, এম ভর ও আর ব্যাসার্ধের বৃত্তাকার চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে, দেখছো এর আগে কিন্তু এটা আমি করাইছিলাম যে তোমার যদি ওই যে ব্যাসার্ধের সাপেক্ষে হয় তখন কি হয়, হাফ এম আর স্কোয়ার হয়,
ঠিক আছে। আর ওইটা যখন তোমার ব্যাসের সাপেক্ষে বলবে তখন তুমি কি করবা, 2 দিয়ে ভাগ করবা, তখন কি হবে m r²/4 এটা হবে। ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার m r²/4। ব্যাসের সাপেক্ষে বলছে কিনা এটা কিন্তু ভালোভাবে খেয়াল করবা, বুঝছো। আচ্ছা মনে রাখা সহজ উপায় তো এটা। তোমার ধরো ব্যাস কি হয়, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডাবল। ব্যাসার্ধ থেকে তুমি যদি ব্যাসে কনভার্ট করো 2 দ্বারা তো ভাগ করবা, তাই না। আচ্ছা এভাবে মনে রাখতে পারো। কৌণিক ভরবেগের একক কোনটা, কৌণিক ভরবেগের একক কোনটা। আচ্ছা রৈখিক ভরবেগ যেটা, রৈখিক ভরবেগে আমরা কি দেখি, রৈখিক ভরবেগে হচ্ছে mv দেখি। ঠিক আছে, mv যদি আসে তাহলে এখানে কি আসবে, কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। এর সাথে আমরা কি করব, মিটারটা গুণ করব। ঠিক আছে, তাহলে তো আমরা কি পাবো, কৌণিক ভরবেগ পাবো। তাহলে আমরা কি আসবে, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1। এর সাথে আমরা আর গুণ করতে হয়। ঠিক আছে, এটা তো আমরা জানি, তাই তো। রৈখিক ভরবেগের সাথে যদি আমরা আর গুণ করি তাহলে আমরা কি পাই, কৌণিক ভরবেগ পাই। তাহলে ওটাই করলাম আমরা। তাহলে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1 কোথায় আছে দেখো তো, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1, এই যে দেখো কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা আচ্ছা এরপর দেখো কোনটি কেন্দ্রমুখী বলের রাশিমালা। কেন্দ্রমুখী বলের রাশিমালা দেখো প্রথমটা যেটা mv²r, এটা না। ঠিক আছে, এটা তো সরাসরি সূত্র, এটা আমরা জানি যে mv²/r, এটা হচ্ছে আমাদের mv²/r, এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের রাশিমালা mv²/r। আচ্ছা সরাসরি সূত্র থেকে কিন্তু এরকম কোশ্চেন আসতেছে, সো সূত্রগুলো আমাদেরকে কিন্তু দেখতে হবে। আচ্ছা কোন বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে, এটা আমরা করছি যে এটা হচ্ছে ভর এবং ঘূর্ণন অক্ষের অবস্থানের সাপেক্ষে। ঠিক আছে, এই দুইটার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা নেক্সট, একটি চাকার জড়তার ভ্রামক দেওয়া আছে, চাকাটিকে এত রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1 কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে। ঠিক আছে। আচ্ছা দেখো টর্ক ইজ ইকুয়াল টু আমরা জানি, টি ইজ ইকুয়াল টু আমরা জানি আই আলফা। ঠিক আছে, টর্ক ইজ ইকুয়াল টু আই আলফা। এটা কই থেকে আসছে, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, এফ থেকে টর্ক আসছে, এম থেকে এ আসছে, এ থেকে আলফা আসছে, এগুলো তো দেখাইছি, তাই তো। আচ্ছা এখন যদি আই আলফা হয়, টর্ক ইজ ইকুয়াল টু, এখানে আমাদের কি বের করতে বলছে, কত টর্ক প্রয়োগ করতে হবে। জড়তার ভ্রামক দেখো কত দেওয়া আছে, 10 ইন্টু তোমার হচ্ছে কৌণিক ত্বরণ কত দেওয়া আছে, 10। তুমি কি করবা, দুইটাকে গুণ করবা, 10 10 100, 100 নিউটন মিটার। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো টর্কের অপর নাম কি, টর্কের অপর নাম হচ্ছে ঘূর্ণন বল। এটা কিন্তু আগে বলছি। ঠিক আছে, ঘূর্ণনের ক্ষেত্রে চলে যাইতেছে এটা, মানে স্বাভাবিক অবস্থায় ফোর্স, ঘূর্ণনের ক্ষেত্রে তোমার কি হবে, টর্ক হবে। তো এই জন্য ওটার নাম কি দিছি আমরা, ঘূর্ণন বল দিছি। আচ্ছা এরপরে দেখি আমরা, একটা চাকার ভর 10 কেজি, চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার, এর জড়তার ভ্রামক কত। আচ্ছা চক্রগতির ব্যাসার্ধ এখানে কি দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে, ভালোভাবে খেয়াল করবো এখানে কি দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ আমরা জানি আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার। এখানে কেটা হচ্ছে তোমার চক্রগতির ব্যাসার্ধ, এমটা কত, এমটা হচ্ছে তোমার 10 কেজি দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ কত 0.5 মিটার দেওয়া আছে, এটা কি করতে হবে, স্কোয়ার করতে হবে। আচ্ছা 10 গুণিত তোমার 5 5 কত, 5 5 25। ঠিক আছে, 5 5 25। এখন তুমি কি করবা দেখো, এটা এক ঘর আগে ছিল, স্কোয়ার করলে এটা কি 2 ঘর আগে চলে আসে দশমিকটা, যেহেতু স্কোয়ার করছো। ঠিক আছে, তাহলে কি হবে, এটা 2.5 হবে। ঠিক আছে, দেখো 2.5 কোথায় আছে, দেখো 2.5 এখানে, এই দুইটা হচ্ছে 2.5। এখন দেখো তোমার কি দেওয়া আছে, তোমার যে এককটা পরিবর্তন করে দেওয়া আছে। ঠিক আছে, এখন তুমি এককটা মিলাবা, আগে কিন্তু প্রথমটা দাগায় ফেলবা না, দুইটার একক কিন্তু দেখবা। আচ্ছা এখানে কি চাইছে, জড়তার ভ্রামক চাইছে, জড়তার ভ্রামক আমরা জানি কি, কেজি মিটার স্কোয়ার, তাহলে 2.5 কেজি মিটার স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা এরপর দেখি নিচের কোনটি ঘর্ষণ বলের উদাহরণ। ঠিক আছে, ঘর্ষণ বল আমরা জানি বলটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সংরক্ষণশীল আর একটা হচ্ছে অসংরক্ষণশীল। আচ্ছা সংরক্ষণশীল অসংরক্ষণশীল বল যদিও আগের একটা তোমার হচ্ছে অনুশীলনী, ওটাতে আমি সলভ করে তোমাকে বলছি, তারপর আরেকবার দেখাই বলি। মনে করো এ একটা পয়েন্ট, এখানে বি আরেকটা পয়েন্ট। ঠিক আছে, এ পয়েন্ট বি পয়েন্ট। দেখো তুমি হচ্ছে একটা বস্তুর উপরে কিছু কাজ করলা, কাজ করে তাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে গেলা, আবার তুমি কি করলা, বি পয়েন্ট থেকে আবার এ পয়েন্টে নিয়ে আসলাম। এই ক্ষেত্রে তোমার যদি কৃত কাজ ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে তোমার ওই বলটা হবে কি, সংরক্ষণশীল। ঠিক আছে, সংরক্ষণশীল। আর যদি কৃত কাজ যেটা আছে এটা নট ইকুয়াল টু 0 হয়, তাহলে ওটা হবে অসংরক্ষণশীল। আচ্ছা এখন দেখো
তোমার কৃত কাজটা কেন মানে জিরোর ইকুয়াল হচ্ছে না অসংরক্ষণশীল বলে, ঠিক আছে। দেখো তুমি হচ্ছে এ থেকে যখন বিতে নিয়ে যাচ্ছ, অসংরক্ষণশীল যে বলের উদাহরণগুলো আছে সবগুলোতে তুমি একটা বাধা পাবা, ঠিক আছে। যেরকম ঘর্ষণ বল, তারপর হচ্ছে তোমার হচ্ছে সান্দ্র বল, এগুলাতে তোমার কি হচ্ছে একটা বাধা দেওয়া হচ্ছে, তুমি যে কাজ করতেছো এর বিরুদ্ধে বাধা দেওয়া হচ্ছে। এর জন্য কি হচ্ছে একটা শক্তি বা একটা কাজ এখানে অপচয় হচ্ছে, ঠিক আছে। তাহলে তুমি যখন বি পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে নিয়ে আসবা, বা তোমার পথ যতই দীর্ঘ হবে তত তোমার বেশি অপচয় হবে, ঠিক আছে। তোমার বিরুদ্ধে কি হবে, তোমার বিরুদ্ধে হচ্ছে ওই বলটা কাজ করবে, ঠিক আছে। প্রতিরোধ বা বাধা একটা বল কাজ করবে, ঠিক আছে। এই জন্য তোমার বি থেকে যখন আবার এতে নিয়ে আসবা, ওই যে বলটা বা যে শক্তিটা তোমার বা যে কাজটা তোমার অপচয় হয়েছে সেটা তো আর ফিরে পাচ্ছ না, তাই না। এই জন্য কৃত কাজ জিরোর ইকুয়াল হবে না, ঠিক আছে। আর অসংরক্ষণশীল বলটা কোনটা, সেটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল হচ্ছে এক প্রকার অসংরক্ষণশীল বল। আচ্ছা, এরপর দেখি আমরা কোন নির্দিষ্ট ভরের কোন চাকতির ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয়, কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে। চাকতির ব্যাসার্ধ কি করা হয়েছে, অর্ধেক করা হয়েছে। আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু ওই চাকতির ক্ষেত্রে হাফ এম আর স্কোয়ার, এটা তো আমরা জানি, তাই না। আচ্ছা দেখো, এখন আমরা বলতেই পারি যে আই ইজ প্রপোর্শনাল টু আর স্কোয়ার, এখান থেকে আমরা বলতে পারি, তাই না, খুব ইজি। এখন দেখো তোমার আরটা কি করা হয়েছে, আরটা তোমার হচ্ছে ব্যাসার্ধটা অর্ধেক করা হয়েছে, মানে আর বাই 2 করা হয়েছে। আর বাই 2 যদি তুমি এখন স্কোয়ার করো তাহলে কি পাও, তুমি পাও হচ্ছে আর বাই 4, ঠিক আছে। আর বাই 4 মানে কি, অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে, মানে চার ভাগের 1 ভাগ হয়ে গেছে, তার মানে কি 1/4 হবে, ঠিক আছে, 1/4 হবে। আচ্ছা, এরপর দেখো কি বলছে, একটা মেশিন গান থেকে প্রতি সেকেন্ডে তোমার n সংখ্যক বুলেট নির্গত হলে বুলেটের ভর দেওয়া আছে, বুলেটের ভর হচ্ছে m কেজি, ঠিক আছে। আচ্ছা, এরপর এর বেগ দেওয়া আছে v, তারপর হচ্ছে তোমার মেশিন গানের উপর প্রযুক্ত বল নিউটন এককে বের করতে বলছে। আচ্ছা, আমি এটা ভালো করে দেখো বুঝায় বলি। মনে করো এটা হচ্ছে একটা বন্দুক, এটা হচ্ছে একটা বন্দুক। এই বন্দুক থেকে কি বের হচ্ছে, তোমার এই বন্দুক থেকে তোমার অনেকগুলো গুলি বের হচ্ছে। কতগুলা গুলি এটা বলা হয় নাই, এটা কি বলছে, n সংখ্যক, ঠিক আছে, n সংখ্যক। এবং প্রত্যেকটা যে গুলির ভর হচ্ছে m। তাহলে পুরাটুকু যে যতগুলা গুলি বের হলো, তো পুরাটুকুর ভর কত হবে, পুরাটুকুর ভর হবে mn, বুঝছো কি। প্রত্যেকটা গুলি যেটা সেটার ভর দেওয়া আছে m, ঠিক আছে। আর কত সংখ্যক আছে, n সংখ্যক আছে। তাহলে পুরা প্যাকেজটা তোমার ভর কত হবে, mn হবে, ঠিক আছে। এখন এটা যদি mn হয়, এ কি করে, এ যখন গুলিগুলো যখন বের হয় তখন সে এই যে এই বন্দুকের ওপর বিপরীত দিকে একটা কি করে, বল প্রয়োগ করে। এই জন্য দেখবে যখন গুলি করা হয় পিছন দিকে কিন্তু একটা ফোর্স আসে, এখানে কিন্তু একটা ধাক্কা দেয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে mn এ কি করতেছে, বন্দুকের উপর একটা বল প্রয়োগ করতেছে। এখন এটাই কিন্তু আমাদেরকে বের করতে বলছে। এখন এই যে গুলিগুলার বেগ কিন্তু আমাদের দেওয়া আছে v, ঠিক আছে। এখন আমরা কি জানি, আমরা কিন্তু জানি f ইজ ইকুয়াল টু কি, f ইজ ইকুয়াল টু m ডেল v বাই টি, ঠিক আছে। আচ্ছা, এখন এমটা এখন কি মান দিব আমরা, mn ধরবো, পুরো প্যাকেজটা যেহেতু mn, ঠিক আছে। ভিতে বের হচ্ছে, দেখো ডেল ভি মানে কি, ডেল ভি মানে হচ্ছে ভি ফাইনাল মানে মাইনাস হচ্ছে ভি ইনিশিয়াল, ঠিক আছে। আদি মানে তোমার ফাইনাল যেটা আছে সেখান থেকে তোমার আদিটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, ফাইনাল যেটা সেটা তো একটা ভি বেগ সে প্রাপ্ত হয়েছে, মাইনাস তার কি শুরুতে কোনো বেগ ছিল, বুলেটগুলো যখন বের হয় সে তো স্থির অবস্থায় ছিল, তার মানে কি 0। তাহলে এখানে আমরা কি পাই, ভি পাই, ঠিক আছে। তাহলে mn v ডিভাইডেড বাই, এটা কি বলছে দেখো তো, তোমার হচ্ছে হ্যাঁ প্রতি সেকেন্ডে বলছে, এখানে কি বলছে, প্রতি সেকেন্ডে। তাহলে টিটা কি, টিটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে ফাইনাল আমরা কি পাচ্ছি, mn v পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা কি হবে, mn v ক নাম্বার হবে, বুঝছো। তাহলে প্রথমে আমরা পুরো প্যাকেজটার মাস বের করলাম, তারপর তোমার যে ভিটা বের করলাম, এরপর কি করলাম, টাইম 1 সেকেন্ড এটা দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা কি পারলাম, অ্যান্সারটা পেয়ে গেলাম। আচ্ছা, এরপর দেখি আমরা জেট ইঞ্জিনের বা রকেটের তোমার হচ্ছে কার্যনীতির ভিত্তি কোনটা, ঠিক আছে। মনে করো এটা যদি একটা রকেট হয়, রকেটটা যদি উপরে উঠতে থাকে, রকেটের নিচে দেখবা যেভাবে এখানে হচ্ছে তোমার জ্বালানি বের হয়, বুঝছো, এখানে কিন্তু জ্বালানি বের হয়, এই ফুয়েলগুলো এদিকে জ্বলতে থাকে এবং এ কি করে, উপরের দিকে তাকে বল প্রয়োগ করে, সে তখন রকেটটা উপর দিকে উঠে যায়। ঠিক একইভাবে একটা নৌকা থেকে তুমি যদি লাফ দাও, তাহলে তোমার বলটা কি হচ্ছে, সামনের দিকে যাচ্ছে, কিন্তু বিপরীত দিকে কিন্তু নৌকাকে তুমি ধাক্কা দিচ্ছ, ঠিক আছে, নৌকাটা এদিকে সরে আসতেছে।
ঠিক একই কথা। তো এইখানে কোনটা কাজ করে জানো, এখানে তোমার রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র কাজ করে। তো তোমাদেরকে দুইটা তথ্য জানালাম, একটা হচ্ছে জেট ইঞ্জিনের ক্ষেত্রে অথবা তোমার এই যে নৌকা থেকে তুমি যখন লাফ দাও, দুইটার ক্ষেত্রে কি হয়, রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র এটা রক্ষিত হয়। আচ্ছা, এরপর দেখো 20 মিটার উঁচু থেকে একটা বল যদি ফেলে দেওয়া হয়, তাহলে নিচে বালির মধ্যে 1 মিটার ঢুকে গেলে এই ক্ষেত্রে কি হবে, ঠিক আছে, এই ক্ষেত্রে কোন ঘটনাটা ঘটবে। আচ্ছা, এখানে আমরা আসবো সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বল, ঠিক আছে। আচ্ছা, সংরক্ষণশীল অসংরক্ষণশীল বল বলতে এখানে হচ্ছে সংঘর্ষটা আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, মনে করো সংরক্ষণশীল যদি হয় তাহলে কি হবে, তাহলে তোমার ভরবেগ আর হচ্ছে গতিশক্তি, ঠিক আছে, দুইটাই সংরক্ষিত হবে। আর তোমার যদি সংঘর্ষটা অসংরক্ষণশীল হয় তাহলে কি হবে, শুধুমাত্র তোমার ভরবেগটা তোমার কি হবে, ভরবেগটা তোমার সংরক্ষিত হবে, বাট তোমার যে গতিশক্তি আছে, গতিশক্তি সংরক্ষিত হবে না। আচ্ছা, এখানে দেখো সংরক্ষণশীল না, এটা হচ্ছে তোমার হচ্ছে স্থিতিস্থাপক, বুঝছো, স্থিতিস্থাপক। সংঘর্ষ তো আমরা জানি যে স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক দুই প্রকার হয়, বুঝছো, অস্থিতিস্থাপক। আচ্ছা, আর যখন আমরা জানি যে বলের ক্ষেত্রে কি হয়, বলের ক্ষেত্রে তোমার সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল হয়, আর সংঘর্ষের ক্ষেত্রে স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক। তো স্থিতিস্থাপক যদি সংঘর্ষ হয় সেক্ষেত্রে ভরবেগও সংরক্ষিত হবে, গতিশক্তিও সংরক্ষিত হবে, ঠিক আছে, দুইটা সংরক্ষিত হবে। আর অস্থিতিস্থাপক যদি সংঘর্ষ হয় তাহলে তোমার ভরবেগটা তোমার সেখানে সংরক্ষিত হবে, বাট গতিশক্তিটা সংরক্ষিত হবে না, বুঝছো। তো এইখানে বালির মধ্যে যখন ঢুকে গেছে কোনো জায়গায় যদি আটকে যায়, ঠিক আছে, আটকে যাওয়াটা তুমি যদি দেখো, আটকে যাওয়াটা, ঠিক আছে, আটকে যাওয়া যদি কোথাও বোঝায়, যেহেতু এটা বালির মধ্যে ঢুকে গেছে, বা কোনো দুইটা বস্তু সংঘর্ষ হয়ে দুইটা বস্তু একে অপরের সাথে আটকে যে তারপর তারা চলাচল করতেছে, এরকম যদি হয় যে আটকে যাওয়া কথাটা বোঝাইছে, তাহলে তুমি কি করবা, তাহলে ওটা কি হবে, অস্থিতিস্থাপকের মধ্যে চলে আসবে, ঠিক আছে, অস্থিতিস্থাপকের মধ্যে চলে আসবে। কারণ অস্থিতিস্থাপকের উদাহরণ মানে অস্থিতিস্থাপকের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র ভরবেগটা সংরক্ষিত হয়, তাহলে কি হবে, কেবলমাত্র ভরবেগটা সংরক্ষিত থাকবে, বুঝছো। আচ্ছা, এরপর দেখি আমরা 0.5 কেজি ভরের একটা ক্রিকেট বল, ঠিক আছে। আচ্ছা, ক্রিকেট বল তোমার হচ্ছে ব্যাটের ওপর প্রযুক্ত বলের ঘাত কত। আচ্ছা দেখো এখানে কি বলছে, এখানে মনে করো একটা ব্যাট আছে, ঠিক আছে, এখানে একজন ক্রিকেটার বল করলো, এই বলের যে বেগ, ক্রিকেট বলের বেগ দেওয়া আছে 30 মিটার সেকেন্ড ইনভার্স 1। তো এটাকে আমরা প্লাস হিসেবে ধরতেছি, ঠিক আছে, যেহেতু বল দ্বারা ব্যাটের ওপর প্রযুক্ত বল বের করতে বলছে, তাহলে বলের যে গতিবেগ যে পথে আসতেছে সেটাকে আমরা প্লাস ধরতেছি, বুঝছো। এরপর ক্রিকেটারটা তোমার ব্যাট হাঁকাইলো, ঠিক আছে, ক্রিকেটার তো আর মানে সে যদি ডিফেন্সও করে তারপরে তো কি একটা সে বল দিতেছে, তাই না। তাহলে কি এই বেগে ক্রিকেট বলটা ব্যাটের সাথে লাগছে এবং ব্যাক গেছে কততে, ব্যাক গেছে তোমার 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে পজিটিভ ডিরেকশন ধরি তাহলে এটা কি ধরবো, এটা ধরবো হচ্ছে নেগেটিভ ডিরেকশন, তাহলে -20 মিটার সেকেন্ড ইনভার্স 1 ধরবো, তাই তো। আচ্ছা, এখন কি বলছে, এখন বলছে বলের দ্বারা ব্যাটের উপর প্রযুক্ত বলের কিন্তু ঘাত বের করতে বলছে, ঠিক আছে, বলের ঘাত বের করতে বলছে। আচ্ছা, আমরা বলের ঘাত জানি, বলের ঘাত জানি আমরা এফ টি, ঠিক আছে, এফ টি আমরা এটা জানি, বলের ঘাত এফ টি ইজ ইকুয়াল টু কি আমরা জানি, আমরা এফ ইজ ইকুয়াল টু জানি এম ডেল ভি বাই টি ইন্টু টি, এটা হচ্ছে এফ টি, তাই তো। তাহলে এখানে কি টি কাটা, তাহলে কি থাকলো, এম ডেল ভি থাকলো। এখন তাহলে আমরা মান বসাই এম ডেল ভিটা। আচ্ছা, এম কত, এম এখানে মান দেওয়া আছে 0.5 কেজি, তাহলে 0.5 কেজি বসাইলাম, ঠিক আছে, খুব ইজি। এরপর দেখো ডেল ভি মানে হচ্ছে তোমার যে বেগে আসছিল 30 মাইনাস কত, -20 এসে গেছে, তাহলে -20, ঠিক আছে।
আচ্ছা, তাহলে কত হলো 0.5 গুণিত 20, 30 আর 20 50, তাহলে 0.5 গুণিত 50, তাহলে 5 আমরা কি জানি, 5 জানি হচ্ছে 25, ঠিক আছে, 250 একটা দশমিকের দিকে চলে আসবে, তাহলে 25 হবে, ঠিক আছে। তাহলে 25 নিউটন সেকেন্ড। নিউটন সেকেন্ড কেন, আমরা জানি এফ টি, তাহলে নিউটন, এফ এর জন্য নিউটন, টি এর জন্য এস, ঠিক আছে, 25 NS, ঠিক আছে। আই হোপ সবাই বুঝছো। বলটা আসছে ব্যাট থেকে এদিকে চলে গেছে, ঠিক আছে, ব্যাটে লাগার পরে সে বল গেছে, তাহলে বলটা যেদিকে আসছিল তার প্রথম প্রাথমিক ডিরেকশন এটাকে আমরা প্লাস ধরছি, তারপরে সে বিপরীতে যাচ্ছে এটাকে আমরা মাইনাস ধরছি, ঠিক আছে। যেহেতু বল দ্বারা ব্যাটের উপরে বলছে, এই জন্য আমরা বলের যে গতিবেগটা ছিল এটাকে আমরা প্লাস ধরছি, আর ব্যাক যাচ্ছে এটাকে আমরা মাইনাস ধরছি, বাকিটুকু তো ক্যালকুলেশন দেখাইলাম। এরপর দেখি আমরা সুষম গতিবেগ চলন্ত একটি বস্তুর ওপর, এখানে কি বলছে, সুষম গতিবেগ চলন্ত একটি বস্তুর ওপর কি ঘটনা ঘটায় সেটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, সুষম গতিবেগ মানে কি, তোমার এখানে ডেল ভিটা হচ্ছে 0, সুষম গতিবেগ তার মানে কি বেগের কোনো চেঞ্জ হয় না, বেগের যদি কোনো চেঞ্জ না হয় তাহলে ডেল ভি কত থাকে, 0 থাকে। আচ্ছা, ডেল ভি যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা এ সমান সমান বের করতে পারি, এ ইজ ইকুয়াল টু ডেল ভি বাই টি, এটা তো আমরা জানি, তাই তো। তাহলে এখানে এটা যদি 0 হয় এটাও কি হবে, 0 হবে, এটাও কি হবে, 0 হবে। এখন আমরা এফ ইজ ইকুয়াল টু কি জানি, এফ ইজ ইকুয়াল টু আমরা জানি এম এ, তাই তো। এখন এম এর মান তো একটা থাকলো, এটার সাথে কি গুণ হবে, 0 গুণ হবে, তাহলে কি 0। তাহলে সুষম গতিবেগ কখন হবে, যখন এফ ইজ ইকুয়াল টু কি 0 হবে, তার মানে কি একটা নিট শূন্য বল ক্রিয়া করবে, ঠিক আছে, শূন্য বল যখন ক্রিয়া করবে তখন এই ঘটনাটা আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে যে কোনটি বলের ঘাতের মাত্রা সমীকরণ। এখানে কি বলছে, বলের ঘাত আমরা কি জানি, বলের ঘাত হচ্ছে আমরা জানি এফ টি, ঠিক আছে, বলের ঘাত কি জানি, এফ টি। আচ্ছা, এফ এর জন্য কি লিখি আমরা, এফ এর জন্য লিখি এম এ, তারপর হচ্ছে টি, ঠিক আছে। এম এ যেটা আমরা জানি এম এর জন্য এম, এর জন্য এল, টি ইনভার্স 2, আর টি এর জন্য টাইম যেহেতু, ঠিক আছে, টিটা গুণ করব, তাহলে কি হবে, এম এল টি ইনভার্স 1 হবে, তারপর কি দেবো, একটা থার্ড ব্র্যাকেট দেবো, ঠিক আছে, আমাদের ডান। তাহলে এম এল টি ইনভার্স 1, তাহলে দেখো এম এল টি ইনভার্স 1। আচ্ছা, এরপর দেখি আমরা, এরপর কি বলছে, কৌণিক ভরবেগ আর হচ্ছে কৌণিক বেগ এই দুইটার মধ্যে সম্পর্কটা কি, এটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, কৌণিক ভরবেগ আর হচ্ছে কৌণিক বেগ এই দুইটার মধ্যে সম্পর্ক বের করতে বলছে। আচ্ছা, কৌণিক ভরবেগ আমরা জানি এল, কৌণিক ভরবেগ আমরা জানি এল, তা এল ইজ ইকুয়াল টু কি হবে দেখো তো, এল ইজ ইকুয়াল টু আমরা যদি রৈখিক ভরবেগ যদি পি হয়, পি ইজ ইকুয়াল টু এম ভি লিখি আমরা, তাই তো, পি ইজ ইকুয়াল টু কি লিখি, এম ভি লিখি। আর যদি কৌণিক ভরবেগ হয় এল, এল ইজ ইকুয়াল টু কি লিখবো আমরা, আই, এম এর জন্য আই, ভি এর জন্য হচ্ছে ওমেগা, ঠিক আছে, এটা কি হবে, এল ইজ ইকুয়াল টু আই ওমেগা হবে, এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, খুবই সহজ, বুঝছো। আচ্ছা, এরপর কি বলছে দেখো, ব্যাসার্ধ ভেক্টর ও প্রযুক্ত বল ভেক্টরের গুণনকে কি বলে। ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে আর, আর হচ্ছে প্রযুক্ত বল যেটা, প্রযুক্ত বল হচ্ছে এফ, এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে কি পাই আমরা, আমরা পাই হচ্ছে টর্ক পাই, ঠিক আছে, টর্ক পাই। আমরা জানি যে প্রযুক্ত বল স্বাভাবিক অবস্থা যেটা, সেটা যদি আমরা চক্রাকারে ঘুরাই এমন অবস্থায় নিয়ে যাই বা তোমার হচ্ছে ঘূর্ণনে নিয়ে যাই, তখন এটা কি হয়ে যায়, টর্ক হয়ে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে কি হয়, আর আমাদেরকে গুণ করতে হয়। কোনটি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আচ্ছা, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, কৌণিক ভরবেগ, এখানে কি বলছে, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র মানে কি, তোমার একটা ভরবেগ মনে করে L1 শুরু করছো তুমি L1 দিয়ে, তুমি শেষ করবা কি দিয়ে, L1 দিয়ে শেষ করবা, ঠিক আছে। তার মানে কি তোমার ভরবেগটা চেঞ্জ হবে না, ভরবেগ যদি চেঞ্জ না হয় তাহলে এখানে কি আছে, এটা ধ্রুবক আছে, ঠিক আছে, এটা কি আছে, ধ্রুবক আছে। আচ্ছা, দেখো এল হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এল হচ্ছে কেন, কারণ এটা কৌণিক ভরবেগ বলছে, রৈখিক ভরবেগ বলে না, কিন্তু রৈখিক ভরবেগ বলে পি দিতাম আমরা। এরপর দেখো কি বলছে, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, কৌণিক ভরবেগের পরিবর্তনের হারটা কি। আচ্ছা, আমরা জানি রৈখিক ভরবেগ এফ ইজ ইকুয়াল টু কি জানি, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু ডেল পি বাই টি। আচ্ছা, যখন রৈখিক ভরবেগ হচ্ছে তখন আমরা কি বলতেছি, ওটাকে ফোর্স বা বল বলতেছি, ঠিক আছে। আচ্ছা, রৈখিক ভরবেগের জায়গায় যদি আমরা কৌণিক ভরবেগ নিয়ে আসি, কৌণিক ভরবেগ নিয়ে আসি, তাহলে এটাও ঘূর্ণনের সাপেক্ষে চলে যাবে, তাই না। এফ যেটা সেটা ঘূর্ণনের সাপেক্ষে কি হয়ে যায়, টর্ক হয়ে যায়,
তাহলে এটা কি হবে, টর্কের সমান হবে, বুঝছো? আচ্ছা, এরপর দেখি আমরা কোনটি সমান্তরাল অক্ষ উপপাদ্য। এটা সরাসরি একটা সূত্র, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে I = IG + MH²। এটা কিভাবে হলো দেখো, মনে করো এটা একটা চাকতি, এই চাকতির এই বরাবর যেটা, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার IG, ঠিক আছে? আচ্ছা, এখন সমান্তরাল মানে কি, এর সমান্তরালই থাকবে, এরকম ভাবে থাকবে, ঠিক আছে? এটা তো সমান্তরাল, তাই না? দেখতে কি লাগতেছে, সমান্তরালই লাগতেছে। তো তো এখন আমরা ধরলাম যে কেন্দ্র থেকে এটা দূরত্ব হচ্ছে h, আর এই যে বস্তুটা, এটা ভর হচ্ছে m, ঠিক আছে? তো I = কি হবে, I = হচ্ছে এই যে IG যেটা আছে, IG প্লাস কি MH², বুঝছো? IG = MH²। আচ্ছা, এরপর একটা গাড়ির যদি নিরাপদে বাঁক নিতে চায় তাহলে তার শর্ত কি হবে? আমরা জানি, আমরা গাড়ির ব্যাংকিং, যেটা ব্যাংকিং থেকে একটা সূত্র আমরা বারবার পড়ি, খুবই সহজ, সেটা কি, tan θ = v²/rg, ঠিক আছে? সূত্রটা আমাদের কাছে খুবই কমন। এখন দেখো এইখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে যদি আমরা v²টা রাখি এই পাশে, তাহলে tan θ rg তো আমরা লিখতে পারি। এখন দেখো v², v সমান তাহলে কি হবে, v সমান হবে তোমার tan θ rg, এটা কি হবে, এটা হচ্ছে রুট হবে, ঠিক আছে? tan θ rg এর রুট হবে। এখন এই যে ভিটা যেটা দেওয়া আছে, এই ভিটা কি, এই ভিটা হচ্ছে সর্বোচ্চ গাড়ির বাঁক বা ব্যাংকিং এর ক্ষেত্রে তোমার সর্বোচ্চ এই বেগে যদি যায়, এই ভি বেগে যায়, তাহলে গাড়িটা নিরাপদে বাঁক নিতে পারবে, ঠিক আছে? একটা গাড়ি বাঁক নিতেছে, তাহলে সর্বোচ্চ যদি এই ভি বেগে যায়, তাহলে সে কি করতে পারবে, নিরাপদে বাঁক নিতে পারবে। এখন দেখো এটা ছিল সর্বোচ্চ, এর থেকে বেশি হলে কি গাড়িটা বাঁক নিতে পারবে না। তাহলে ভি কি, ভি যদি tan θ rg, এটা তো আগেই বাদ, tan θ rg আমরা রুটকে ½ দ্বারা আমরা প্রকাশ করি, তাই তো? তাহলে দেখো এটা যদি বেশি হলে তো নিরাপদে বাঁক নিতে পারবে না, তাহলে বাদ, তাই তো? এখন তাহলে কি করতে হবে, দেখো tan θ rg, এটা তো বাদ, কেন? কারণ এখানে তো রুটটি নাই, রুটের ভ্যালু তো দেয় নাই। এখন দেখো এটা কি বলছে, এই যে এটা ঠিক কেন, কারণ ভিটা কি হবে, tan θ rg যেটা রুট, সেটার কম অথবা ইকুয়াল হলে সর্বোচ্চ এটাতে সে নিরাপদে যাইতে পারবে। তার মানে কি, ইকুয়ালটা সম্ভব, এবং তাছাড়া যদি সে কম বেগে যায়, ঠিক আছে? সর্বোচ্চ যেটা মনে করো 80 মাইলে যদি চলাচল করে, ঠিক আছে, তাহলে সর্বোচ্চ এটাতে সে নিরাপদ। 70-এ গেলে কি সে নিরাপদ না? 70-এ গেলে তো সে আরো বেশি নিরাপদ। তার মানে কি, ইকুয়াল অথবা কম, ঠিক আছে? আচ্ছা, এরপরটা কি বলছে, যদি কোনো সাইকেল আরোহী 60 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে কত বেগে ঘুরতে হবে যাতে সে উলম্ব তলের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকবে, ঠিক আছে? আচ্ছা, 30 ডিগ্রি কোণে আনত থাকবে। আচ্ছা, যেহেতু আবার তোমার হচ্ছে ওই যে গাড়ির সাইকেলের ব্যাক নেওয়ার কথা বলছে, আবার আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করি। tan θ আমরা জানি, tan θ = v²/rg, ঠিক আছে? এখানে কি বের করতে বলছে, এখানে দেখো কত বেগ, মানে তোমাকে বেগটা বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানি এখানে tan কত ডিগ্রি দেওয়া আছে, tan হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এদিকে হচ্ছে তোমার v²rg, আর এর মান কত দেখো তো, আর এর মান হচ্ছে দেখো দেওয়া আছে 60, ঠিক আছে? আচ্ছা, আর জি এর মান আমরা কত ধরবো, আমরা এর আগের ক্লাসে বলছিলাম জি এর মান 9.8 না ধরে তুমি তোমার ক্যালকুলেশনের সুবিধার্থে কি ধরবা, 10 ধরবা, কারণ তোমার অপশনগুলো দেওয়া থাকে, সব থেকে যে কাছের অপশনটা সেটা তুমি এরপরে দাগাবা, বুঝছো? আচ্ছা, এরপর তুমি কি করলা, তাহলে এরপর হচ্ছে v² তোমার কি হবে, তাহলে 60 × 10, মানে এখানে হবে 600, ঠিক আছে? এটাকে আমরা কি লিখতে পারি, 600 লিখতে পারি, ডিভাইডেড বাই √3। আচ্ছা, √3 এর মান যেটা, সেটা হচ্ছে 1/7, ঠিক আছে? √3 এর মান 1/7। আচ্ছা, √3 এর মান যদি 1/7 হয়, তুমি যদি 1/7 লিখো এখানে, তাহলে তোমার ক্যালকুলেশন আরো কঠিন হয়ে যাচ্ছে। তুমি 1/2 এটা বসাও, 1/5 বসাও, 1/5 বসাও, কাছাকাছি নাও তুমি, ঠিক আছে? আচ্ছা, এখানে দশমিক বাদে তুমি এটাকে 15 দিয়ে ক্যালকুলেশন করো, ঠিক আছে? আচ্ছা, 15 দিয়ে এটা যদি করো, তাহলে 4 × 15 = 60, কি হবে, 400 আসবে,
ঠিক আছে, 400 আসবে। আচ্ছা, এরপর তুমি কি করবা, এরপর তোমাকে রুট করতে হবে, v ইজ ইকুয়াল টু রুট ওভার 400। এটা কিন্তু এক্সাক্ট না, কাছাকাছি ভ্যালু তুমি পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, কাছাকাছি ভ্যালু তুমি যদি 400 রুট করো, আমরা জানি যে 20 এর যদি স্কোয়ার করি তাহলে আমরা কি পাই, 2 দুগুণে 4, 400 পাই, ঠিক আছে। তাহলে 400 রুট করলে আমরা কি পাবো, 20 পাবো। কিন্তু এক্সাক্ট কি 20 না, 20 এর কাছাকাছি। 20 এর কাছাকাছি কোনটা, এই যে দেখো এখানে 18.48 মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কি বলছে, স্থির অবস্থা থেকে 100 কেজি ভরের একটা গাড়ি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার দূরত্বের একটি আনত তল বেয়ে নামছে, গাড়িটির বেগ কত হবে? আচ্ছা, স্থির অবস্থান থেকে এত আনুভূমিকের সাথে, আচ্ছা দেখো, মনে করো এটা তার হচ্ছে আনুভূমিক তল, ঠিক আছে, এটা তার হচ্ছে আনুভূমিক তল। এটার সাথে সে যে রাস্তা বরাবর আসতেছে, সেই রাস্তাটা কত ডিগ্রি কোণ করতেছে, 30 ডিগ্রি কোণ করছে। রাস্তাটা কত ডিগ্রি কোণ করছে, 30 ডিগ্রি কোণ করছে। আচ্ছা, এখন এই যে গাড়িটার প্রথমে এখানে ছিল, গাড়িটার প্রথমে কোথায় ছিল, এই যে এখানে ছিল। এরপরে সে 20 মিটার দূরত্ব অতিক্রম করছে, যে এটা হচ্ছে 20 মিটার, 20 মিটার দূরত্ব অতিক্রম করছে। 20 মিটার দূরত্ব অতিক্রম করে কোথায় আসছে, এখানে আসছে। আচ্ছা, এইখান থেকে এই পয়েন্ট থেকে তোমার এই পয়েন্টে আসার মানে কি, সে কতটুকু হাইট অতিক্রম করছে, এইখান থেকে সে এই হাইটটা অতিক্রম করছে, ঠিক আছে। এইখান থেকে তার এতটুকু হাইট তার অতিক্রম করা হয়েছে। এখন দেখো, আমরা যদি এটাকে এইচ ধরি, এটাকে আমরা কি ধরবো, এইচ ধরবো, তাহলে প্রথমে আমরা এইচ এর মানটা বের করে নিই, ঠিক আছে। এইচ এর মানটা আমরা বের করে নিই। আচ্ছা, এইচ এর মান যদি আমরা বের করতে চাই, আমরা জানি সাইন 30 ডিগ্রি, আমরা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 20, এটা তো আমরা জানি, ঠিক আছে। লম্ব ডিভাইডেড বাই যে হাইপোটেনিউস, এটা। আচ্ছা, এখান থেকে আমরা এইচ এর যদি মান পাই, তাহলে 20 গুণিত সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এখান থেকে কত হয়, 10 হয়, বুঝছো। আচ্ছা, তাহলে এইচ এর মান আমরা কত পাইলাম, 10 পাইলাম। এখন দেখো, এই জায়গাতে এই যে গাড়িটার মোট যে শক্তি, মোট তার ভিতরে যে শক্তিটা কি হিসেবে ছিল, যেহেতু সে প্রথমে স্থির অবস্থায় ছিল, তার মধ্যে কোনো গতিশক্তি ছিল না, তাহলে এখানে আমরা কি বলতে পারবো, এখানে তার মোট শক্তি ছিল কি হিসেবে, mgh হিসেবে, ঠিক আছে। এরপর সে যখন নিচে নামলো, এখানে নিচে চলে আসছে যখন, তার কি কোনো আর থাকবে, বিভব শক্তি থাকবে না, তার সবটুকু শক্তি কিসে রূপান্তরিত হয়ে গেছে, গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। এইখানে আসা মানে কি, এই যে এই পয়েন্টে আসা মানে এই দূরত্বটা অতিক্রম করে এখানে আসছে। আমরা জানি গতিশক্তি সমান সমান কি, হাফ mv স্কয়ার। তাহলে এই পয়েন্টে পুরা যে শক্তি সেটা কি, mgh, ঠিক আছে, mgh। আচ্ছা, আর এই পয়েন্টে পুরো যে গতিশক্তি সেটা কি, হাফ mv স্কয়ার, ঠিক আছে। এই দুইটা কি, এই দুইটা হচ্ছে পুরোটুকু, তার মানে কি এই দুইটা ইকুয়াল। এখানে দেখো, এই যে am কাটা, এরপর দেখো v স্কয়ার ইজ ইকুয়াল টু কি পাবো আমরা, v স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh পাবো, ঠিক আছে, 2gh, এটা আমরা পাচ্ছি। এখন দেখো 2 গুণিত 9.8 কে তুমি যদি আবার 9.8 ধরে করো, তাহলে তোমার ক্যালকুলেশন কঠিন হয়ে যাবে, তখন এই জন্য তুমি কি করবা, 10 ধরবা, ঠিক আছে। এরপর হাইটটা কত পাইছি আমরা, দেখো তো, হাইটটা পাইছি 10। এরপর দেখো, যখন তুমি ভি হিসেবে শুধু ভি ক্যালকুলেট করবা, স্কোয়ারটা বাদ দিবা, তখন 10 10 100, 100 দুগুণে 200, তাহলে 200 কি করবা, রুট করবা, ঠিক আছে। 200 কি করবা, রুট করবা। তাহলে 200 রুট করলে কি হয়, 100 রুট করলে আমরা জানি 10 হয়, ঠিক আছে। 200 যদি রুট করো, তাহলে 10-এর থেকে একটা বেশি সংখ্যা তুমি পাবা, ঠিক আছে। এখানে দেখো তো, 10-এর থেকে বেশি সংখ্যা 9.8, এটা তো হবে না, এটা তো আগে বাদ, 10-এর থেকে সে ছোট। আচ্ছা, 98, 196, এটা কি সম্ভব, 200 রুট করলে এই দুইটা পাবা না, পাবা কত, 14। তাহলে অ্যান্সার কত হবে, 14 হবে, বুঝছো। কি করছো তাহলে, এই যে হাইটটা প্রথমে বের করছো, এরপর হচ্ছে mgh আর হাফ mv স্কয়ার, এই দুইটা ইকুয়াল হবে, যেহেতু পুরাটাই হচ্ছে শক্তি, মানে হাফ mgh এই অবস্থায় পুরোটুকু বিভব শক্তি হিসেবে আছে, তার মানে কি পুরো শক্তি ইজ ইকুয়াল টু mgh। এইখানে পুরো শক্তি ইজ ইকুয়াল টু কি, গতি শক্তি, হাফ mv স্কয়ার। এরপরে বাকিটুকু ক্যালকুলেশন করছো। আচ্ছা, এরপরে রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণ, এই দুটার মধ্যে সম্পর্ক কি। আচ্ছা, রৈখিক ত্বরণ যেটা এ ইজ ইকুয়াল টু আমরা জানি যে তোমার হচ্ছে আর আলফা, ঠিক আছে। এ ইজ ইকুয়াল টু কি, আর আলফা। তাহলে এটা কোথায় আছে দেখি তো আমরা, মিলে কিনা। এ ইজ ইকুয়াল টু আর আলফা, যেটা এ ইজ ইকুয়াল টু আর আলফা। আচ্ছা, এরপরে অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয়। আচ্ছা, আমরা কিন্তু পড়ছি
একটু মনে করে দেখো, একটু আগে এমসিকিউ সলভ করছি। তোমাদের সংঘর্ষ দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে তোমার ভরবেগ এবং গতিশক্তি দুইটাই সংরক্ষিত হবে। আর যদি অস্থিতিস্থাপক হয় তাহলে তোমার শুধুমাত্র কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত হবে, তোমার গতিশক্তি সংরক্ষিত হবে না। তাহলে অস্থিতিস্থাপকে শুধুমাত্র সংঘর্ষ তোমার সংরক্ষিত হয় কোনটা? ভরবেগ। আচ্ছা, একটি লিফট এ ত্বরণের নিচে নামছে। এম ভরের একজন ব্যক্তি লিফটের মেঝেতে কত বল প্রয়োগ করবে? আচ্ছা দেখো, লিফটটা যদি উপরে ওঠে তাহলে আমরা কি করি? এম জি প্লাস এ করি। লিফটটা যদি উপরে ওঠে, লিফটটা যদি নিচে নামে তাহলে আমরা কি ধরি? এম জি মাইনাস এ ধরি। এটা তো দেখাইছি, তাই তো? তাহলে এটা কি হবে? নিচে নামলে, যেহেতু কি বলছে নিচে নামে বলছে, তাহলে এম জি মাইনাস এ, এটা অ্যান্সার হবে। আচ্ছা, এরপর দেখো কি বলছে, একটা বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ক্রিয়া করে, তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? আচ্ছা, আমরা দেখো এফ ইজ ইকুয়াল টু কি জানি? ডেল পি বাই টি জানি, তাই তো? এখন এখানে ডেল পিটা ফিক্সড রাখো, তাহলে কি হবে? এফ ইন্টু টি হবে। তাহলে এফ কত দেখো? এফটা হচ্ছে 5 নিউটন ইন্টু 10 সেকেন্ড, তাহলে 5 10 কত? 50। তাহলে দেখো কোথায় আছে? দেখো 50-এর দুইটা আছে। এখন তুমি কোনটা বসাবা? দেখো ভরবেগের পরিবর্তনে এফটি, এফটি এটার একক কি? এফটির একক হচ্ছে, এফ এর একক হচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। এর সাথে তুমি কি গুণ করবা? সেকেন্ড গুণ করবা, তাহলে কি পাবা? কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1 এটা পাবা, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু অনেক এমসিকিউ সলভ করতেছি। এখন এতগুলো এমসিকিউ তোমাদের হচ্ছে সলভ করতেছে, তোমাদের যে কাজে লাগতেছে না এরকম না, আবার কিছু কঠিন কঠিন ম্যাথ আছে, ঠিক আছে? ওই কঠিন কঠিন ম্যাথ আমি দেখাই দিছি, সেগুলো সহজ করে দেওয়ার চেষ্টা করছি। আই হোপ তোমরা সবাই বুঝছো। আচ্ছা, 5 কেজি ভর এবং 0.25 মিটার ব্যাসার্ধের একটি বেলুন এত কৌণিক বেগে গড়াতে থাকলে তার গতিশক্তি কত হবে? আচ্ছা, গতিশক্তি কত হবে? আচ্ছা, এখানে দেখো কোন এই যে গতিশক্তিটা, কে ইজ ইকুয়াল টু কি? কে ইজ ইকুয়াল টু আমরা আই ওমেগা স্কয়ার, এটা জানি, ঠিক আছে? আচ্ছা, এটা কই থেকে আসছে আমরা জানি। আমরা ই কে রৈখিকের ক্ষেত্রে ই কে ইজ ইকুয়াল টু কি জানি? ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, এটা জানি, তাই না? এটা কিসের ক্ষেত্রে? রৈখিকের ক্ষেত্রে। আমরা হাফ, এই যে হাফটা দেনি, তাহলে আমরা হাফটা বসাই। এমটা কি হয়ে গেছে? এমটা এখানে আসলে আই হয়ে যাবে, ঠিক আছে? ভিটা কি হয়ে যায়? ওমেগা হয়ে যায়, তাহলে হাফ আই ওমেগা স্কয়ার, বুঝছো? আচ্ছা, এরপরে হাফ ঠিক রাখলাম আমরা। আয়ের মান দেখো দেওয়া আছে কত? আয়ের মান হচ্ছে আমরা জানি, আয়ের মান আমরা কি জানি? আই ইজ ইকুয়াল টু এম আর স্কয়ার। আই ইজ ইকুয়াল টু কি? আই ইজ ইকুয়াল টু এম আর স্কয়ার। আচ্ছা, এম দেখো দেওয়া আছে 5, আর এর মান দেওয়া আছে 0.25, ঠিক আছে? কত দেওয়া আছে? 0.25। এটা কি করতেছে? আমরা স্কয়ার করতেছি। এরপর আই ওমেগা স্কয়ার, ওমেগা, ঠিক আছে? ওমেগা স্কয়ার যদি আমরা করি 50-এর কি করব? আমরা স্কয়ার করব। এখন বাকিটুকু কি? বাকিটুকু হচ্ছে ক্যালকুলেশন পার্ট। চলো আমরা ক্যালকুলেশনটা শেষ করি। আচ্ছা, হাফ ঠিক রাখলাম আমরা। এরপর 5 গুণিত 25 গুণিত 25 কত হয়? 625 হয়, ঠিক আছে? কত হয়? 625 হয়। এখন এই যে 625 যেটা আছে, এখন 2 ঘর আগে দশমিক ছিল, স্কয়ার করলে কয় ঘর আগে চলে আসবে? 4 ঘর আগে। তাহলে দেখো 1 2 3 একটা শূন্য দশমিক, তাহলে 4 ঘর আগে দশমিকটা চলে আসছে। এরপর দেখো 50 গুণিত 50, তাহলে 5 5 25, দুইটা শূন্য স্কয়ার করলে তাহলে কত হবে? 2500 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে আমরা কি করব? নেক্সট পার্টে নিয়ে যাব। হাফ ইন্টু 5 গুণিত, এটা আমরা করি কেমন হয়? যদি 6.25 আকারে নিয়ে আসি, 6.25 আকারে যদি নিয়ে আসি, তাহলে 6.25, তাহলে ইন্টু কত হয়ে যাবে? ইন্টু তোমার 10 ইনভার্স 2 হবে, তাই তো? 6.25 করলে কি হবে? 10 ইনভার্স 2 হবে, যেহেতু 2 ঘর সরাইছি। আর চারিদিকে কত থাকে? 2500 থাকে। এখন দেখো আমরা 6 পয়েন্ট ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কি করতেছি? 0.25 এটা বাদ দিব, ঠিক আছে? আমরা যেহেতু কাছাকাছি মান বের করব, আমরা তো এক্সাক্ট ভ্যালু বের করা সম্ভব না মেডিকেল ভর্তি পরীক্ষায়, তাই না? আমরা যেহেতু ক্যালকুলেটর নাই, তাহলে 0.25 এটুকু বাদ দিয়ে দিলাম। এরপরে দেখো 10 ইনভার্স 2, এটা যদি আমরা এই দুইটা শূন্যর সাথে কাটাই দিতে পারবো, তাই না? এটাকে আমরা 100 লিখতে পারি, এটা হচ্ছে 10 ইনভার্স 2, তাহলে এই দুইটা শূন্য কেটে যাবে। এরপর বাকিটুকু দেখো, বাকিটুকু কি থাকে? হাফ ইন্টু 5 ইন্টু 6 ইন্টু হচ্ছে 25,
আচ্ছা এখানে দেখো, এখানে তোমার হাফ দিয়ে তুমি যদি 6 কে গুণ করো তাহলে কি পাও? তাহলে তুমি পাও হচ্ছে 3। 3 গুণিত তাহলে কত থাকে? 5 থাকে। তারপর কত থাকে? তারপর তোমার হচ্ছে তারপর তোমার থাকে যে 25, ঠিক আছে, 25 থাকে। তাহলে 25 দিয়ে যদি তুমি 5 কে গুণ করো, 25 দিয়ে 5 কে গুণ করলে তুমি কি পাও বলো তো? 25 দিয়ে 5 কে যদি গুণ করো তাহলে পাবা তুমি হচ্ছে 125। 4 25 সঙ্গে 100, তাহলে 125 পাবা। 125 এর সাথে আবার তুমি কি গুণ করবা? 3 গুণ করবা। 125 এর সাথে 3 গুণ করলে তুমি কত পাও? 125 দুগুণে হচ্ছে 300, তাহলে তুমি পাবো হচ্ছে 450 এর মতন, ঠিক আছে, 450 এর মতন। আচ্ছা তাহলে 125 দুগুণই হচ্ছে, সরি 125 দুগুণই হচ্ছে তোমার, সরি এটা কি হলো, আচ্ছা 125 দুগুণে হচ্ছে তোমার 250, তাই তো? 250 আরো যদি 125 যোগ করো তাহলে 250 যোগ 100 350, তারপর হচ্ছে 375 হয়। কত হয় এখানে? 375। এখন দেখো 375 এর সবথেকে কাছাকাছি মান কোনটা? এই যে 390, বুঝছো? তাহলে এভাবে তোমার ক্যালকুলেশনটা সুবিধার, তোমার নিজের সুবিধার্থে যেভাবে তুমি ক্যালকুলেট করো এভাবে কাছাকাছি মান একটা বের করতে হবে, ঠিক আছে? তোমাকে আরো সহজ করে নিতে হবে, এক্সাক্ট ভ্যালু তুমি কখনোই বের করতে পারবে না। আচ্ছা 5 কেজি ভরের একটি বস্তু এত বেগে চলছে, বস্তুটিকে 20 সেকেন্ডে থামাতে হলে কত বল প্রয়োগ করতে হবে? ঠিক আছে, মানে একটা বস্তু চলতেছে, তুমি এর বিপরীতে কত বল প্রয়োগ করলে বস্তুটা থেমে যাবে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো কি বলছে, আমরা জানি F ইজ ইকুয়াল টু কি? এম ডেল ভি বাই টি, ঠিক আছে? আচ্ছা এখানে এম এর মান দেওয়া আছে দেখো 5, ডেল ভি কত, বস্তুটা কত বেগে চলছে? 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে চলছে। সে তো একসময় স্থির ছিল, এরপর তো গতিপ্রাপ্ত হয়েছে, তাই তো? তার মানে কি তোমার ডেল ভি যেটা সেটা কত হবে? 10 হবে। সময় কত সেকেন্ড বলছে? 20 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো 10 দিয়ে 20 কে ভাগ দাও, তাহলে কত থাকে? 2 থাকে নিচে, 2 দিয়ে 5 কে ভাগ দাও, কত থাকে? 2.5 থাকে। তাহলে এটা কত হবে? 2.5 নিউটন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা আচ্ছা এরপর কি বলছে? বলের ঘাতের একক কোনটা? এটা কি বলছে? বলের ঘাতের, ঘাত বল কিন্তু বলে নাই, ঠিক আছে? বলের ঘাত বলছে। বলের ঘাত কোনটা? এফ ইন্টু টি। এফ এর কি? এফ এর একক হচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 ইন্টু টি। তাহলে কি হবে? কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে কি? কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এরপর একটা দেখি তাহলে। এরপরটা কি বলছে? লিফটের দণ্ডায়মান একজন ব্যক্তি অতিভারহীনতা কখন সে দেখে বা কখন পরিলক্ষিত হয়, বুঝছো? আচ্ছা এখন আমরা জানি যে লিফটটা যখন নিচের দিকে নামে তখন আমরা কি হিসেবে ধরি? এম জি মাইনাস এ হিসেবে ধরি, ঠিক আছে? এখন লিফটটা যদি এরকম হয় যে জি ইজ ইকুয়াল টু এ হয়ে গেছে, কি হয়ে গেছে? জি ইজ ইকুয়াল টু এ হয়ে গেছে। এই ক্ষেত্রে কি দেখা দিবে? এই ক্ষেত্রে তোমার হচ্ছে এম জি মাইনাস জি হবে, ঠিক আছে? ইজ ইকুয়াল টু কি হবে? এখানে 0 চলে আসবে। তার মানে কি? এটা ভারহীনতা তুমি পরিলক্ষণ করবা। এটা কি হবে? ভারহীনতা বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা এরপরে যখন এর ভ্যালু যখন জি থেকে বেশি হয়ে যাবে তখন কি এখানে মাইনাস ভ্যালু চলে আসবে না? ওটা হচ্ছে অতিভারহীনতা। অতিভারহীনতার ক্ষেত্রে কি হবে? তোমার যে বেগে নিচে নামতেছে লিফটটা এটা কি হয়ে যাবে? জি এর বেশি হয়ে যাবে, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে অতিভারহীনতা, বুঝছো? এটা হচ্ছে অতিভারহীনতা, দুটো কিন্তু আলাদা। আচ্ছা এর ভ্যালু কি হবে? জি থেকে যখন বেশি হবে। আর এর ভ্যালু জে এর ইকুয়াল হলে কি হবে? ভারহীনতা অনুভব করা যাবে। আচ্ছা এক ব্যক্তি প্লেনের মধ্যে দিয়ে একটা স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে ওজন পরিমাপ করতেছে, ঠিক আছে? আচ্ছা প্লেনটা দেখো, প্লেনটা হচ্ছে খাড়াভাবে ক্রমাগত উপরের দিকে উঠতেছে। আচ্ছা প্লেনটা খাড়া হয়ে উপরের দিকে ওঠা, এটা আমরা কিসের সাথে তুলনা করতে পারি? এটা আমরা লিফটের সাথে তুলনা করতে পারি, ঠিক আছে? আচ্ছা প্লেনটা যখন খাড়াভাবে, আমরা নর্মালি এফ ইজ ইকুয়াল টু কি জানি? এফ ইজ ইকুয়াল টু জানি এম জি, এটা আমরা জানি, নর্মালি এটা হয়। এখন প্লেনটা যখন খাড়াভাবে উপরের দিকে ওঠে, এটা লিফটের সাথে সম্পর্কিত, তাই না? লিফটের মতো এটা, তখন কি হবে? এফ ইজ ইকুয়াল টু এম জি প্লাস এ হবে। যে ত্বরণে লিফটটা উপরের দিকে তোমার উঠতেছিল বা হচ্ছে প্লেনটা উপরের দিকে উঠতেছে, ওটা কি হয়? যোগ হয়ে যায়, ঠিক আছে? এম জি প্লাস এ হয়। এখন দেখো প্লেনটা যখন উপরের দিকে একদম খাড়াভাবে উঠতেই থাকবে, এখানে তো বলা হয়নি যে কোনো একটা সীমা পর্যন্ত, তাই তো? সে এক সময় তো এই যে পৃথিবী ভেদ হয়ে মানে পৃথিবী থেকে বাইরে চলে যাবে। যখন বাইরে চলে যাবে তখন কি আর তোমার জি কাজ করবে?
তখন কি আর জি কাজ করবে? তখন আর জি কাজ করবে না, ঠিক আছে। আমরা নর্মালি এফ ইজিক্যাল টু এম জি বা এফ ইজিক্যাল টু এম এ এটা তো বসাই, তাই তো। কিন্তু শুরুতে কি হয়েছিল? শুরুতে আমার জি প্লাস এ এই ভ্যালুটা বেশি হয়ে গেছিল, প্লেনের যে ত্বরণ এটা যোগ হয়েছিল। এখন যখন বাইরে চলে গেছে, বাইরে যখন চলে গেছে তখন আর জি কাজ করতেছে না। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমার আবার এম এ চলে আসবে, জি ইজ ইকুয়াল টু 0, তাহলে কি হবে? এম এ চলে আসবে। তাহলে প্রথমে কি হয়েছে? এম জি প্লাস এ, তার মানে কি প্রথমে তোমার যে এফ এর মান সেটা কি হয়েছে? বেশি হয়েছে, প্রথমে বৃদ্ধি পাইছে। এরপর কি হয়েছে? এরপর যেটা বৃদ্ধি পাইছিল তার থেকে কি হয়েছে? কমে গেছে। তাহলে কি হবে? প্রথমে বৃদ্ধি পাবে, এরপর হ্রাস পাবে। আচ্ছা, শেষই হচ্ছে না, না আর কয়েকটা আছে, সমস্যা নেই, আমরা সবগুলাই সলভ করতেছি। সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আচ্ছা দেখো, সাইকেলের বেগ, সাইকেলটা কোন দিকে বেগমান থাকে? ওইদিকে, ঠিক আছে। আর চাকার যে ঘর্ষণ সেটা কোন দিকে ফোর্স দেয়? এদিকে দেয়। তাহলে মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি, ঠিক আছে। এটা কত? 180 ডিগ্রি। আচ্ছা, মানে ঘর্ষণ যেটা সেটা তো বিপরীতে দিবে, বুঝছো তো? আচ্ছা, 2400 জুল গতিশক্তির একটি চাকা প্রতি মিনিটে 602 বার ঘোরে, চাকাটির জড়তার ভ্রামক কত? এটা বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে ঘূর্ণনের ক্ষেত্রে কে, যেটা কে ইজ ইকুয়াল টু কি জানি? কে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। এটা কই থেকে আসছে? এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার থেকে আসছে। এম এর পরিবর্তে আই লিখছি, ভি এর পরিবর্তে ওমেগা লিখছি, ঠিক আছে। আচ্ছা, এখানে কে এর মান দেওয়া আছে, কে এর মান কত? 2400 ইজ ইকুয়াল টু হাফ আই, আমাকে এখন বের করতে হবে, ইন্টু আই, ঠিক আছে। এখন ওমেগা যেটা, ওমেগার মান কিন্তু আমরা জানি না। চলো আমরা ওমেগার মানটা বের করে ফেলি, ঠিক আছে। ওমেগার মানটা কিন্তু এখান থেকে বের করতে হবে। আমরা ওমেগা ইজ ইকুয়াল টু কি জানি? ওমেগা ইজ ইকুয়াল টু থিটা পাই বাই টি, এটা আমরা জানি, থিটা বাই টি। আচ্ছা, এখানে বলছে প্রত্যেক মিনিটে, মানে এটা নিচে 60 হবে, এটা আমরা পাই, এটা আমরা বের করে ফেললাম আগে। আচ্ছা, থিটার মান কি দেখো? থিটার মান আমরা জানি সে 602 বার ঘুরতেছে, তাহলে 602 এর সাথে কি গুণ করতে হবে? 2 পাই গুণ করতে হবে। কারণ যখন ঘুরে পুরা পথটুকু যখন ঘুরবে, পুরা পথটুকু যখন ঘুরবে, তাহলে অর্ধেক হবে হচ্ছে পাই, অর্ধেক হচ্ছে পাই, পুরাটুকু কি? পুরাটুকু হবে 2 পাই, ঠিক আছে। পুরাটুকু কত? পুরোটুকু হচ্ছে 2 পাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে 602 ইন্টু 25 কেন লিখছে? এটা 2 পাই ডিভাইডেড বাই কত? 1 মিনিট। 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড, ঠিক আছে, 60 সেকেন্ড। এখন দেখো, আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আমি বলছি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, এক্সাক্ট ভ্যালু তুমি বের করতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? কাছাকাছি একটা মান বের করতে হবে এবং কম সময়ে তোমাকে বের করতে হবে। পায়ের মান আমরা জানি যে 3.14, এটা নিয়ে কারো ডাউট নেই। কিন্তু 3.14 তুমি জানলেও এটা বসাবা না, তুমি কি বসাবা? 3 বসাবা, ঠিক আছে। আচ্ছা, 602 গুণিত কাছাকাছি 3 ভ্যালুটা তুমি বসাইলা। 3 দুগুণি কত হবে? 3 দুগুণি হচ্ছে 6 হবে। নিচে কত? নিচে হচ্ছে 60। তাহলে এখানে কত থাকে? এখানে থাকে 10, ঠিক আছে। 602 কে তুমি যদি 10 দ্বারা ভাগ করো, তোমার কত থাকে? 60.2। কিন্তু তুমি কি 60.2 বসাবা? কি বসাবা? কাছাকাছি যেটা 60 বসাবা, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি ওমেগার ভ্যালু কত পাইলা? 60 বের করতে পারলা। এরপর দেখো, আমরা বাকিটুকু এখন কমপ্লিট করি, ইন্টু 60। এখন তাহলে তুমি কি করবা? আই এর ভ্যালু বের করে ফেলবা। তাহলে আই ইজ ইকুয়াল টু কি হবে? আই ইজ ইকুয়াল টু হবে তোমার 2400, এই হাফটা ওদিকে যদি পার করো তাহলে 2 দ্বারা গুণ হয়ে যাবে, ঠিক আছে। আর 60টা নিচে চলে আসবে, তাহলে 60 নিচে চলে আসলো। এখন তুমি কি করবা? 2 দ্বারা 60কে ভাগ করো, তাহলে কত থাকে? নিচে 30 থাকে। এই যে একটা শূন্য কাটা, এই শূন্য কাটা, 3 3 8 24, 8 একটা শূন্য থাকে, ঠিক আছে। এখন দেখো, এখন তুমি তো 80 বের করো নাই, কি করছো? 80 সপ্তাহের কাছাকাছি যেটা সেটা বের করছো, ঠিক আছে না। 80 সপ্তাহের কাছাকাছি কোনটা? এই যে 76, এটা, বুঝছো? এখানে কি করলা? 30, এই শূন্যটা কাটা, 3 8 24, 8 একটা শূন্য, ঠিক আছে। তাহলে এভাবে তোমাকে কি করতে হবে? ক্যালকুলেশনটা তুমি যত সহজ করতে পারো সহজে নিয়ে চলে আসতে হবে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত কত? গতিশক্তি এবং জড়তার ভ্রামক এই দুইটার অনুপাত কত? এটা বের করতে বলছে। গতিশক্তি কে ইজ ইকুয়াল টু আমরা কি জানি? হাফ আই ওমেগা স্কোয়ার, ঠিক আছে। এখন কি? এখন তুমি হচ্ছে কে গতিশক্তি এবং জড়তার ভ্রামকের অনুপাত, জড়তার ভ্রামক নিচে নিয়ে চলে আসো ওই পাশ থেকে, তাহলে কি থাকে? হাফ ওমেগা স্কোয়ার থাকে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ তুমি? এই যে ওমেগা স্কোয়ারের সে সমানুপাতিক, সমানুপাতিক কি? ওমেগা স্কোয়ার। ওমেগা মানে কি? কৌণিক বেগ, কৌণিক বেগের বর্গের সমানুপাতিক, কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি।
বড় বড় সংখ্যা দেখতে পাচ্ছ, কোনো সমস্যা নাই, আমরা সলভ করব ছোট করে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে দেখো, একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে এত ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে তোমার এত মিটার পার সেকেন্ড বেগে প্রদক্ষিণ করতেছে, ইলেকট্রনের ভর এত, কেন্দ্রমুখী বলের মান কত? আচ্ছা, কেন্দ্রমুখী বলের মান এফ ইজিক্যাল টু আমরা কি জানি বলো তো? এফ ইজিক্যাল টু আমরা জানি এম ভি স্কয়ার বাই আর, ঠিক আছে, এম ভি স্কয়ার বাই আর। এম এর মান দেখো কত দেওয়া আছে, ইলেকট্রনের ভর দেওয়া আছে 9.1 ইন্টু 10 ইনভার্স 31। আচ্ছা, ভি স্কয়ার, ভি এর মান কত দেওয়া আছে 2.18 ইন্টু 10⁶। এত বড় করে যে লিখতেছি লাস্টের তো হচ্ছে তোমার জায়গা থাকবে না, এটার স্কয়ার। আচ্ছা, আর নিচে আর কত তোমার হচ্ছে 5.2 ইন্টু 10 ইনভার্স 11, এটা হচ্ছে আর, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন এরপরের লাইনটা কি হবে, 9.1 আছে, তুমি কি ধরবা 9 ধরবা, ঠিক আছে, 9 ইন্টু 10 ইনভার্স 31। এরপরে দেখো, এরপরে তুমি 2.18 আছে, 18 না ধরে তুমি কি ধরবা 2 ধরবা, তাহলে 2 দুগুণী কত হয়, 2 দুগুণী 4 হয়, 4 গুণিত 10 টু দি পাওয়ার কি 6 আর 2 কি হয় গুণ হয়, ঠিক আছে, যেটা পাওয়ার থাকে পাওয়ারগুলা যোগ হয় না, সরি পাওয়ারগুলা এত স্কয়ার করছি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে তোমার হচ্ছে 10 টু দি পাওয়ার 12 হচ্ছে, ঠিক আছে, বুঝছো? এটা 10 টু দি পাওয়ার 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, মনে করো 10 টু দি পাওয়ার 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে। এখন তুমি কি করবা, পাওয়ারগুলো তো যোগ করবা, তাই তো, তাহলে এটা কি হবে 10 টু দি পাওয়ার 12 হবে, বুঝছো? তাহলে 10 টু দি পাওয়ার 12 হলো। আর নিচে কি, নিচে দেখো দেওয়া আছে তোমার 5.2 দেওয়া আছে, ওটা কি করবা তুমি 5 বসাবা ইন্টু 10 ইনভার্স 11, বুঝছো? এরপর দেখো, এরপর তোমার 10 ইনভার্স 31 আছে, 10 ইনভার্স 12 আছে। আমরা আগে এই জিনিসগুলো ক্যালকুলেশন করি, এই জিনিসগুলো ক্যালকুলেশন করি, এই যে এটা এটা আর এটা, ঠিক আছে। তাহলে 10 ইনভার্স 31 আর এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার 12, তাহলে এখানে কত হয়, এখানে হচ্ছে 19, 10 ইনভার্স 19 হয়, কি থাকে 10 ইনভার্স 19। এরপর হচ্ছে -11টা উপরে গেলে গুণ হয়ে যায়, তাই তো, মানে হচ্ছে মাইনাস আছে উপরে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে আরো কি করবে তুমি, আরো 11 যেটা আছে, আরো 11 এখানে কি হবে ইন্টু 10 টু দি পাওয়ার 11, এখানে নিচে মাইনাস আছে উপরে গেলে প্লাস হবে। তাহলে এই দুইটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাই আমরা 10 ইনভার্স 8 পাই। ফার্স্ট অফ অল এটা আমরা বের করলাম যে অ্যান্সারটা কিসে হবে 10 ইনভার্স 8 হবে, ঠিক আছে। তাহলে এটা কাটছি, এটা কাটছি, এটা কাটছি, এই তিনটা ক্যালকুলেশন করে কত পাইছি 10 ইনভার্স 8 পাইছি। এখন বাকিটুকু দেখি আমরা, বাকিটুকু দেখো 4 নং 36 ডিভাইডেড বাই 5, তাহলে কি 36 বাই 5, তাহলে 5 7 35 আমরা জানি, তাহলে কি হবে 7 দশমিক সামথিং হবে, সামথিং তো আর আমরা লিখবো না, তাহলে কি হবে 7 ইন্টু 10 ইনভার্স 8 হবে। এখন 7 তুমি পাইতেছো না, কি করবা 7 এর কাছাকাছি যেটা, কারণ তুমি তো দশমিকের পরে যেগুলো ছিল ওগুলো বাদ দিছো, তাই তো। আচ্ছা, এখানে দেখো 10 ইনভার্স 9 আছে, 7 এর কাছাকাছি বা 10 ইনভার্স 9 আছে, এটা কি হবে, এটা হবে না, ঠিক আছে। আচ্ছা, এটা তো 7 এর কাছাকাছি না, এটাও 7 এর কাছাকাছি না, বাদ থাকলো এটা 10 ইনভার্স 8ও আছে, 10 ইনভার্স 8ও আছে এবং 7 এরও কাছাকাছি, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার, এটা হচ্ছে আমাদের অ্যানসার, বুঝছো? আচ্ছা, এরপর দেখি ঘাত বলের মাত্রা কোনটা। ঘাত বল, এই ঘাত বল সেটা তো এক প্রকার বল, তাই না, ঘাত বল, তাহলে সেটা কি এক প্রকার বল, বলের ঘাত হচ্ছে আলাদা কিন্তু ঘাত বল কি এক প্রকার বল, তাহলে মানে কি এটার যে মাত্রা এফ এর মাত্রা সেম, এফ এর মাত্রা কি আমরা জানি হচ্ছে এটা এফ ইজ ইকুয়াল টু এম এ, সেখান থেকে কি এম এর জন্য এম, এর জন্য এল, টি ইনভার্স 2 8 ব্র্যাকেট, ঠিক আছে, এম এল টি ইনভার্স 2। এই আমরা লাস্টে চলে আসছি, মানে যখনই সলভ করাতে গিয়ে তোমার হচ্ছে এই যে এই জিনিসটা দেখা যায় যেখানে আর নেক্সট কোনো স্লাইড নাই, বুঝছো, তখন কি যে শান্তি লাগে, কেমনে বুঝাবো। আচ্ছা, বলের ঘাতের সাথে কোন রাশিটির সাংখ্যিক মান সমান, কি বলছে বলের ঘাত, এটা কি বলছে বলতো, বলের ঘাত বলছে। আচ্ছা, বলের যদি ঘাত হয় তাহলে কি করব আমরা এফ টি করব, তাই তো, বলের ঘাত করলে কি করব এফ টি করব। এখানে এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এফ ইজ ইকুয়াল টু জানি এম ডেল ভি বাই টি ইন্টু, তাহলে এর সাথে কি গুণ করছি টি গুণ করছি, তাহলে কি হবে টি টি কাটা, তাহলে কি থাকে আমাদের এম ডেল
ভি, ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারি, ডেল পি লিখতে পারি, ঠিক আছে। ডেল পিটা কি, রৈখিক ভরবেগ, তাহলে ডেল পি হচ্ছে রৈখিক ভরবেগের পরিবর্তন, তাহলে রৈখিক ভরবেগের পরিবর্তনের সমান, বুঝছো? তাহলে আমাদের যে নিউটনিয়ান বলবিদ্যা আছে এই চ্যাপ্টারে যে অনুশীলনী এটা আমাদের সলভ করা শেষ, ঠিক আছে। তোমরা তাহলে ক্লাসটা করে ফেলো। আর যেটা বললাম যে আমাদের অনুশীলনী সলভ করাতে কোনো আলসেমি করলে চলবে না, ডেইলি ডেইলি তুমি যদি একটা একটা করে করো, আমি যে মানে যেরকম হচ্ছে আমার মনে করো অনেক ক্লাস এখন আছে, আমার নিজের তোমার হচ্ছে কলেজে ক্লাস আছে, আমার নিজের পড়া আছে, তারপর হচ্ছে কোচিংয়ের এখানে ক্লাস আছে, তোমার বাড়তি ক্লাস তো আছেই, মানে রুটিনের ক্লাস যেগুলো এগুলো তো আছেই, তাই না? তারপর আমি কি করতেছি, ডেইলি একটা করে আমি অনুশীলনী তোমাদের করাবো, এই টার্গেটটা আমি নিছি, ঠিক আছে। তো তোমরা যদি ডেইলি এভাবে করে ফেলো, আমার সাথে সাথে করে ফেলো, তাহলে দেখবো যে তোমরা পরবর্তীতে অনেক উপকৃত হচ্ছ। এটার অ্যাডভান্টেজ তোমরা পাবা মেন যে ভর্তি পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো।